ভেরি গুড। সো গত ক্লাস পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো দেখছি ওই জিনিসগুলা আমরা এখানে তো দেখবই। এর পাশাপাশি আমরা আজকে হচ্ছে কিছু থিওরি প্রুফ করব। হ্যাঁ, মানে গত ক্লাসের একটু রিক্যাপ করব, নতুন কিছু থিওরি প্রুফ করব। সো থিওরি প্রুফ বলতে অত রিগোরাস কিছু না, খুব নর্মাল ক্যালকুলেশন। আর গত এক দুইটা ক্লাসে তোমাদের যে হচ্ছে প্রবলেম গুলো দিয়েছিলাম, একটু নিজে নিজে ট্রাই করতে বলছিলাম, ইন্টারেস্টিং প্রবলেম, ইন্ট্রিগিং প্রবলেম, বা হচ্ছে বাইরের বই থেকে যে প্রবলেম গুলো দিছিলাম, এগুলোর কিছু কিছু আজকে করাই দিব। হ্যাঁ, সো এগুলো একটু খেয়াল করে দেখবা। আর এরপরে নেক্সট যে পার্ট গুলো আছে ওইগুলো থেকেও তোমাদের কিছু মানে ইন্টারেস্টিং যে প্রবলেম গুলো, ইন্ট্রিগিং, ব্রেইন টিজার, এই জাতীয় জিনিসপাতি দিব। বাট তোমাদের কাজ হবে হচ্ছে রেগুলার এগুলো একটু ট্রাই করা, জাস্ট এইটাই, একটা রেগুলারিটি মেনটেন করা। তো ডে ইন ডে আউট যার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা আছে, যে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে এবং সিনসিয়ার থাকে, সে কিন্তু হচ্ছে দিন শেষে অনেক আগায় যায়। তো এই রেগুলারিটি মেনটেন করাটাই আসলে জরুরি। তুমি ধরো হচ্ছে অনেক ট্যালেন্টেড, তুমি একবারে পড়লে অনেক পড়া পড়ে ফেলতে পারো, অথবা খুব সহজে তোমার পড়া আয়ত্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি হয়তো মানে 2 মাস 3 মাস পরে পরে এক একটা টপিক ধরলা, তো সেক্ষেত্রে তুমি একবারে হয়তো অনেকটুকু কভার করে ফেলতে পারবা। কিন্তু আবার অনেক কিছু তোমার মাথা থেকে এদিক সেদিক দিয়ে চলেও যাবে। সো তার চেয়েও অনেক বেটার রেজাল্ট হবে, হ্যাঁ, সব দিক থেকেই, যদি তুমি হচ্ছে রেগুলারিটি মেনটেন করো। এটা শুধু পড়াশোনার ব্যাপারে বলতেছি না, যে কোনো রেগুলার হ্যাবিট বিল্ড আপ করা, মানে হচ্ছে বদ অভ্যাস দূর করা, সু অভ্যাস তৈরি করা থেকে শুরু করে নিজের যে কোনো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইমপ্রুভমেন্ট, সবগুলোতেই হচ্ছে এই ডিসিপ্লিনের ব্যাপারটা কমন। সো এটা তোমাকে হচ্ছে মেনটেন করতে হবে। সো এটা যে যেরকম যত মেনটেন করতে পারবা তার জন্য তত ভালো। মানে মোটিভেশন আর ডিসিপ্লিন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? মোটিভেশন মোটিভেশন নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু ডিসিপ্লিন নিয়ে অতটা কথা হয় না, মানে কানে আসে না আর কি জিনিসটা। বাট ডিসিপ্লিন যেরকম, মানে মোটিভেশন যেরকম জরুরি, মোটিভেশন একেবারে না থাকলে তো আর চলে না, ডিসিপ্লিন কিন্তু তার চেয়েও বেশি জরুরি। মোটিভেশন মানে হচ্ছে ধরো কথার কথা, যখন তুমি ইন্সপায়ার্ড ফিল করলা, তখন তোমার মধ্যে একটা কাজ করার সেই রকম একটা স্পৃহা আসবে। বাট ওইরকম ইন্সপায়ারেশন তো হচ্ছে ডেলি ডেলি কাজ করবে না। বিকজ আমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ইন জেনারেল, ইন্সপায়ারেশনটা বা মোটিভেশনটা আসে আউটসাইড থেকে, ভিতর থেকে না। কাজে ওটা আসলে সাময়িক, বা হচ্ছে ক্ষণে ক্ষণে আসে, বা থেমে থেমে আসে, একটা গ্যাপ দিয়ে দিয়ে আসে। আর ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে তোমার ইচ্ছা করতেছে না, তারপরেও তোমার করা লাগবে বা করা জরুরি বা বেনিফিশিয়াল বলে তুমি করবা। এটা হচ্ছে ডিসিপ্লিন। তো এখানে মোটা দাগে কিন্তু একটা পার্থক্য আছে। মোটিভেশন হচ্ছে তুমি হ্যাঁ খুব গুড ফিল করতেছো, ঠিক আছে করে ফেলবা, পাম্পড আপ ফিল করতেছো, এনার্জেটিক ফিল করতেছো, করে ফেললা কিছু একটা। এইটা তো সব সময়কার জন্য কমন স্টেট না, কন্টিনিউয়াস স্টেট না। সো ডিসিপ্লিনটা এই জন্য বেশি জরুরি আমি বলতেছি, ওই জায়গায় বা ওই দৃষ্টিকোণ থেকে, যে তোমার ইচ্ছা করতেছে না এখন পড়তে, তারপরেও তোমাকে আসলে পড়তে হবে, বিকজ তোমার জন্য এটা বেনিফিশিয়াল, তুমি জানো। এমন না যে তুমি জানো না, তুমি জানো। সো ওই ডিসিপ্লিনটা নিজের মধ্যে তৈরি করে, এটা খুবই টাফ একটা জব, বাট যে করতে পারে সে সারা জীবন সুফল ভোগ করে। অনেকের মধ্যে আমরা দেখি যে এই এই এরকম ডিসিপ্লিন হচ্ছে অলরেডি ধরো ছোটবেলা থেকেই থাকে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমার কোনো ফ্রেন্ড যে হচ্ছে খুব পাংচুয়াল, খুব ডিসিপ্লিন, এরকম দু একজনের উদাহরণ বলো তো, তুমি তো বলবো ভাইয়া অমুকে হচ্ছে ছোটবেলা থেকে এরকম ডিসিপ্লিন। ওকে আমরা দেখি যে ও মানে আনইন্টারাপ্টেড ঘন্টার পর ঘন্টা পড়তে পারে, বা ঘন্টার পর ঘন্টা সে হচ্ছে কোনো একটা কাজ মনোযোগ দিয়ে করতে পারে। তার ওই লেভেলের পার্সোনাল ডিসিপ্লিন আছে, ফোকাস আছে। ডিসিপ্লিন আর ফোকাস দুটো কিন্তু একদম ওতপ্রোত ভাবে একটা আরেকটার সাথে জড়িত। সো এই জিনিসগুলো নিয়ে আরো বেশি বেশি কথা হওয়া দরকার, এগুলো নিজেদের মধ্যে আরো নিয়ে আসা দরকার বেশি বেশি করে। ওকে, তো যেটা বলতেছিলাম, আজকে ইলেকট্রিক শক থেকে সাবধানে থাকতে বলছে আমাকে লুৎফুর। আহ আজকে ইলেকট্রিক শক নাই, বেঁচে গেছি, আজকে ইলেকট্রিক শক নাই। একটা এক্সপেরিমেন্ট ছিল, তাও ওইটা ডিসাইড করছি যে পরে আজকে দেখাবো না, পরের দিন দেখাবো। মোর রিলিভেন্ট হবে, তোমরা মজাও পাবা, বেটার শিখতেও পারবা ইনশাল্লাহ। এই যে লুৎফুর বলছে যে হ্যাঁ, মোটিভেশন, ডিসিপ্লিন, মার্সি অফ আল্লাহ ইকুয়াল সাকসেস। ভেরি গুড, তুমি তোমার মতো করে জিনিসটা হচ্ছে গুছাই নিছো, এটাই তো চাই। মানে তুমি তোমার মতো করে সুন্দর করে জিনিসটা গুছাবা, গুছাই এটা নিজের লাইফে এক্সিকিউট করার চেষ্টা করবা। একই কথা, সবার কিন্তু এক্সিকিউশনের স্টাইল, ইন্টেন্সিটি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বাট মোটা দাগে কথাটা কিন্তু সেম থাকে। ওকে, তাহলে চলো শুরু করি। তো আমি প্রথমে একটু খুব শর্ট রিক্যাপ করব। বিভবটা কেন শর্ট রিক্যাপ করব? আজকে এইটার উপরে ঘিরে আমরা অনেক কাজ করে ফেলবো। সো বিভবের বেলা একটু মনে করাই দেই খুব ইন শর্ট। এই যে পয়েন্ট চার্জ, বিন্দু চার্জ, এটা যদি কিউ হয়, এই বিন্দু চার্জ থেকে নির্দিষ্ট দূরত্বে বিভবের ফর্মুলা কি? এই যে আর দূরত্বে বিভবের ফর্মুলা, ভি ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স। এটা একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে কিউ চার্জ এখানে আছে, আর দূরত্বও আছে, কিন্তু সেটা আমার জানার দরকার নাই। আমি খালি জানি অসীম থেকে একটা
কিউ চার্জকে এইখানে নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে ভি ইকুয়ালস ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আবার যদি গোলকের বেলায় আসো, গোলক, গোলক এই যে এরকম গোলক, তাহলে পরিবাহী গোলক কিন্তু, কেমন গোলক? পরিবাহী, পরিবাহী। পরিবাহী না হইলে আবার এই ফর্মুলা কাজ করবে না। তো পরিবাহী গোলকের বেলায় এটার একটা রেডিয়াস থাকে নির্ঘাত আর, তাহলে আর দূরত্বের চেয়ে বেশি দূরত্ব নিলাম ডি, সেইখানে এই পুরাটা জুড়ে পরিবাহী গোলক যেহেতু সুষমভাবে চার্জ থাকবে, এলোমেলো ভাবে থাকে না। পরিবাহী গোলকে এলোমেলো ভাবে চার্জ থাকে না, সুষমভাবে থাকে। তো সেইখানে এই ডি দূরত্বে যেই বিভব ভিডি, সেটা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ডি। আবার পৃষ্ঠে অর্থাৎ আর দূরত্বে যেই বিভব, সেটা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, মনে করো এটাকে ভি আর ধরলাম। আর ভিতরে যেই বিভব, ভিতরে, ইনসাইড, সেইখানে যেই বিভব, সেটা পৃষ্ঠের ভিতরে না, ভিতরে হলে কি বলছিলাম, এটাকে মনে করে ভি এ লিখলাম, সেই বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান হয়। কার বিভবের সমান হয়? পৃষ্ঠের বিভবের সমান হয়। তো এই তথ্যগুলো আমাদের হচ্ছে জানা লাগে, এগুলো আমরা জানবো। এই ফর্মুলা আগের দিনও দেখছি, তার আগের দিনও ইভেন দেখছি। তো এগুলো দিয়ে আমরা আজকে প্রবলেম সলভ করব। আরেকটা জিনিস একটু মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশনে কি হয় দেখো তো, মনে করো এখানে হচ্ছে এটাতে চার্জ আছে, মনে করো এখানে চার্জ আছে, চার্জ আছে হচ্ছে কথার কথা +5 কুলম। তো এইখানে আমরা যদি একটা মেটালিক কন্ডাক্টর রাখি, এটা পরিবাহী, এটা কি? এটা হচ্ছে পরিবাহী, পরিবাহী। তাহলে +5 কুলম্বের আকর্ষণে এইখানে -5 কুলম্ব তৈরি হবে। তাহলে এই যে -5 কুলম্ব এখানে তৈরি হবে। আর অন্য প্রান্ত থেকে যদি, যেহেতু -5 কুলম্বের সমপরিমাণ ইলেকট্রন চলে আসছে, তাহলে ওইখানে কি রেখে আসবে বলতো? ওইখানে রেখে আসবে +5 কুলম্ব। এটাকে কি বলে? ইন্ডাকশন, তাই না? তড়িৎ আবেশ। তাহলে এই আবেশের ব্যাপারটাও কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে। আজকে বিভিন্ন অঙ্ক সলভ করতে গিয়ে এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে আমাদের লাগবে হচ্ছে বিভবের জেনারেল ফর্মুলা, আর এই গোলকের বিভব, আর হচ্ছে আবেশ, এই জিনিসগুলা লাগবে পুরোনো ক্লাস থেকে। ঠিক আছে? সো পুরোনো ক্লাসের এই জিনিসগুলো আমরা অলরেডি একটু জানা নিলাম আর কি, বুঝে নিলাম এই। তাহলে চলো এবার হচ্ছে নেক্সট রিক্যাপ গুলা একটু করে আসি একটা একটা করে। প্রথমেই তোমাদেরকে এটা দিছিলাম তোমরা নিজেরা ট্রাই করার জন্য, সেটা হচ্ছে বিদেশি একটা প্রশ্ন। সো এখানে প্রশ্নটা ছিল হচ্ছে যে দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই ই ইকুয়ালস এ এক্স প্লাস বি আই। আই মানে কি? এক্স অক্ষ বরাবর অবভিয়াসলি। হোয়ার ই ইজ ইন নিউটন পার কুলম অ্যান্ড এক্স ইজ ইন মিটার্স। তার মানে এসআই ইউনিটেই আছে, আমাদেরকে ইউনিট নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে দি ভ্যালুজ অফ কনস্ট্যান্টস আর এ ইকুয়ালস 20 আর বি ইকুয়ালস হচ্ছে 10। তাহলে ভ্যালুও বলে দিছে। তাহলে ভ্যালুও যদি বলে দেয়, তাহলে দেখো তো ই কে আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে আমাদের ই ভেক্টর, এটা হচ্ছে এ এর ভ্যালু কত? 20, বি এর ভ্যালু 10। তাহলে 20x প্লাস 10, আর ডিরেকশন কোনটা? এক্স অক্ষের দিকে, এইটা বলে দিছে। তাহলে এই অনুযায়ী আমরা এটা লিখলাম। তারপরে আবার বলছে কি দেখো, ইফ দ্য পটেনশিয়াল মানে ভোল্টেজ আর কি, বিভব, পটেনশিয়াল এট এক্স ইকুয়ালস 1 সেটা হচ্ছে V1, আর পটেনশিয়াল এক্স ইকুয়ালস -5 সেটা হচ্ছে V2। মানে হচ্ছে এক্স এর ভ্যালু যখন 1 তখন ভোল্টেজটাকে বলছে V1, আর এক্স এর ভ্যালু যখন -5 তখন ভোল্টেজটাকে বলছে V2। তোমাকে বের করতে বলছে যে V1 মাইনাস V2 এটা কত, V1 মাইনাস V2 এটা কত। তো আমরা একটু পিছনে ফিরে আসি। আমরা না একটা জিনিস দেখছিলাম, যে আমরা দেখছিলাম, কি দেখছিলাম, যে ই, ই এটাকে কি বলা যায়? মাইনাস ন্যাবলা ভি, মাইনাস ন্যাবলা ভি। মানে হচ্ছে ভি এর নেগেটিভ গ্রেডিয়েন্টটাই হচ্ছে ই। তাহলে এখানে ন্যাবলা আছে, তাহলে ই একটা ভেক্টর আকারে আসবে, তাই তো? তাহলে ই এর নেগেটিভ, সরি, ভি এর নেগেটিভ গ্রেডিয়েন্ট হচ্ছে ই, এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। তাহলে সেই তথ্যটা আমরা এইখানে ইউজ করতে পারবো এই প্রবলেমে। কিন্তু এই প্রবলেমটা আরেকটু ইজিয়ার একটা প্রবলেম। কেন? কারণ এখানে অক্ষ উল্লেখ করে দিয়েছে যে আমাকে শুধু এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে, অন্য কিছু আর আমাকে চিন্তা করতে হবে না, জাস্ট এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে। তাইলে একটু দেখো তো আমি এই জিনিস এখানে লিখতে পারি কিনা। যদি ই এর ভ্যালু আমি বলি, তাহলে ই ইকুয়ালস মাইনাস ডি ডিএক্স অফ ভি। তাহলে এটা দিয়ে আমি কি পাইলাম, যে ভি যে পটেনশিয়াল, সেই পটেনশিয়ালকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমি ই পাইতাম।
কারণ এটা হচ্ছে এক্স এর ফাংশন, তাই আমি শুধু এক্স অ্যাক্সিসে কনফাইন্ড। তাহলে সেইখান থেকে আমি তো এটাও বলতে পারি যে আমি যদি এইভাবে চিন্তা করি যে মাইনাস ই ডিএক্স ইকুয়ালস হচ্ছে ডিভি, আমি এটা চিন্তা করতে পারি না? হ্যাঁ পারি। তাই যদি চিন্তা করতে পারি, তাহলে দেখো তো দুই পাশে আমি ইন্টিগ্রেট করতে পারি কিনা। আমি এইখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে আমার মাইনাস ই ছিল, ডিএক্স ছিল, আর এই পাশে আমি হচ্ছে ইন্টিগ্রাল সাইন দিলাম, এখানে হচ্ছে ডিভি। তাহলে এখানে আমি ভি 1 দিলাম, এখানে হচ্ছে ভি 2 দিলাম। আচ্ছা, যখন ভোল্টেজটা ভি 1, তখন এক্স এর ভ্যালু জানি কত, একটু দেখি তো। ভোল্টেজটা ভি 1, এক্স এর ভ্যালু হচ্ছে 1। ও আচ্ছা, তাহলে যে এক্স এর ভ্যালু, তাহলে এখানে কত বসাবো? 1। আবার ভোল্টেজটা যখন ভি 2, তখন জানি এক্স এর ভ্যালু কত ছিল? -5। ও আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু -5। তাহলে ইন্টিগ্রেশনে আমার কিন্তু হচ্ছে কি বসানো হয়ে গেছে, যা যা বসানোর দরকার এগুলা বসানো হয়ে গেছে। এখন তুমি একটু দেখো, এই যে এইখানে ডিভি, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? শুধু ভি। এরপর তুমি যখন লিমিট বসাবা তখন কি আসবে? ভি 2 মাইনাস ভি 1। আচ্ছা, আমাকে কি ভি 2 মাইনাস ভি 1 বের করতে দিছে, নাকি ভি 1 মাইনাস ভি 2 বের করতে দিছে? ভি 1 মাইনাস ভি 2। তার মানে হচ্ছে আমি যদি এটা উল্টায় দেই, ভি 2 মাইনাস ভি 1 এর জায়গায় ভি 1 মাইনাস ভি 2 লিখি, তাহলে -1 দিয়ে গুণ করা হইলো না? আর -1 দিয়ে যদি গুণ করি, তাহলে এই মাইনাস ইটা কি হয়ে যাবে? প্লাস ই হয়ে যাবে না? তাহলে পরের লাইনে আমি তো এটা লিখতেই পারি, ওই ভি 2 মাইনাস ভি 1 এর জায়গায় ভি 1 মাইনাস ভি 2, আর এইখানে মাইনাস ই না দিয়ে শুধু ই। তাহলে শুধু ই যদি দেই, তাহলে তো আমি 20x+10 লিখতে পারি। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 20x+10। এইটাতে আমি হচ্ছে 1 থেকে -5 পর্যন্ত ইন্টিগ্রেট করলে যা পাবো সেটাই হচ্ছে আমার ভি 1 মাইনাস ভি 2 এর অ্যান্সার। এখন তুমি এটা হাতে যেমন করতে পারো, এটা যদি তোমার সাবজেক্টিভে দিত তাহলে হাতে করতা, কেমনে করতা? 20x কে ইন্টিগ্রেট করলে কি হয়? 20 × x² / 2, মানে 10x², +10, শুধু 10 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 10x। তারপর হচ্ছে লিমিট বসাইতা। আর যদি অবজেক্টিভে দেয়, তোমার হাতে তো ক্যালকুলেটর আছেই, ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে বসায় দাও। তাহলে আমি আপাতত একটু ক্যালকুলেটরে বসায় দেখি কি আসে। তাহলে আমি ক্যালকুলেটরে বসাচ্ছি। আমার নিচে হচ্ছে, সরি, উপরে আগে হচ্ছে 20x+10, এদিকে হচ্ছে 1 - 5। তোমরাও একটু বসাও তো। তাহলে 180 চলে আসে। 180। ফিজিক্সের হাফ সেঞ্চুরি, আরে তাই তো, আমি তো নিজেই খেয়াল করিনি। ভালো বলছো তো। আর লুৎফর তো আগেই অ্যান্সার দিয়েই দিছো। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 180। এটা ইন্টিগ্রেট করলে এক্স্যাক্টলি 180 আসে। এক্স্যাক্টলি 180 আসে। তাহলে এটা ইন্টিগ্রেট করলে আমার 180 আসবে। সো তুমি প্রসেসটা বুঝছো কিনা এটা আমাকে বলো। যদি প্রসেস বুঝে থাকো, তাহলে আমি যদি এখন এখানে কিছু চেঞ্জও করে দেই, তোমার তো সমস্যা নাই। যেমন আমি এখানে 20 না দিয়ে 40 দিতে পারতাম, এখানে 10 না দিয়ে হচ্ছে -5 দিতে পারতাম, পারতাম না? তাহলে ওইখানে হচ্ছে এখানে 40, এখানে -5 আসতো। আবার হচ্ছে ভি 1 এর জায়গায় আমি এখানে x = 1 না দিয়ে 2 দিতে পারতাম, x হচ্ছে এখানে -5 নিয়ে না দিয়ে -3 দিতে পারতাম। তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাইতো। বুঝাটাই হচ্ছে এখানে আসল ব্যাপার। তাহলে আমার এখানে অ্যান্সার আসছে 180। তাহলে ভি 1 মাইনাস ভি 2 হচ্ছে 180। তাহলে অ্যান্সার হচ্ছে 180, 180। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সি। তাহলে এটা আমাকে লুৎফুর আগেই বলছো যে ভাইয়া অ্যান্সার হবে 180। পরিমিতা এই যে রিসেন্টলি জয়েন করছো, তারপরে রাজু চলে আসছো। রাজু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে মনে করায় দিছে যে ভাই আজকে ফিজিক্সের হাফ সেঞ্চুরি। আসলেই তো আজকে হচ্ছে আমাদের P50। চিন্তা করো, 50টা ক্লাস আমরা একসাথে করে ফেলছি। তো মানে মেনি মোর টু কাম ইনশাল্লাহ। দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যাইতে পারি। আগে আমাকে বলো, এটা বুঝছো কিনা, এটা কারো কোনো সমস্যা আছে কিনা। যদি না বুঝে থাকো কোথাও বা কোনো প্রবলেম থাকে, আমাকে হচ্ছে জানাও বা প্রশ্ন করো, তাইলে হইলেই হবে। আর রাজু জিজ্ঞেস করছিল যে E = -νV কেন? E = -νV কেন? তুমি যদি ফিজিক্যাল কারণটা জানতে চাও, ম্যাথমেটিক্যাল ফর্মুলা না, অ্যাকচুয়ালি ফিজিক্যালি কেন ঘটে এটা যদি জানতে চাও, তাহলে আমি তোমাকে বলতে পারি। সেটা হচ্ছে, আমার ন্যাবলা দিয়ে গুণ করলে আসলে কি হয়? গ্রেডিয়েন্ট বের হয়। তো গ্রেডিয়েন্টের রিয়েল ডেফিনিশনটা কি ছিল? যেই দিকে সর্বোচ্চ বৃদ্ধির হার সেই দিকে। তাহলে এখন তুমি একটা জাস্ট সিনারিও কল্পনা করো, এইখানে একটা পজিটিভ চার্জ আছে,
আমি এইখানে আছি। তাহলে আমি কোন দিকে গেলে আমার হচ্ছে ভোল্টেজটা সবচেয়ে তাড়াতাড়ি বাড়বে? আমি যদি ডিরেক্টলি আমার চার্জটার দিকে যাই তাইলেই তো যত কাছে যাব তত ভোল্টেজ বাড়বে। আমি যদি ওদিকে যাই তাহলে কি ভোল্টেজ তাড়াতাড়ি বাড়বে? না। সরাসরি চার্জটার দিকে যদি যাই তাহলে সবচেয়ে তাড়াতাড়ি আমার ভোল্টেজ বাড়বে। তাইলে ডিরেক্টলি চার্জের যে ডিরেকশনটা আমার আমার এখনকার কারেন্ট পজিশন থেকে মেইন যে চার্জটা তার দিকে যাইতে যেই ডিরেকশনটা, এইটা তাইলে আমার গ্রেডিয়েন্টের দিক। কিন্তু একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হয়? বাইরের দিকে। বাইরের দিকে। তাহলে আমি যেদিকে যাচ্ছি তার অপোজিট দিকে। তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট যেটা পাইলাম সেটাকে উল্টায় দিতে হবে। এই জন্য এখান থেকে আসছে যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, সেটাই হচ্ছে আমার ই। তাহলে এটা হচ্ছে একদম ফিজিক্যাল ব্যাখ্যা, রিয়েল লাইফ মানে রিয়েল ওয়ার্ল্ড থেকে এটা যেইভাবে আসে সেই ব্যাখ্যাটা হচ্ছে এইটা। এখন কি বুঝতে পারছো? এটা এই প্রশ্নটা করছিল হচ্ছে রাজু। রাজু, তুমি কি এখন বুঝতে পারছো? মানে ভেক্টর থেকে রেফারেন্স টেনে এনে বললাম। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা একটু সামনে আগে বুঝবো যে তুমি বুঝছো। নেক্সট, রিক্যাপ 2 বলছে দুইটা ধাতব গোলক এ আর বি উভয়ের ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, কেন্দ্রগুলা 20 সেন্টিমিটার দূরত্বে আছে। এখন উভয়ই ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে দুইটারই গোলকের পৃষ্ঠে একটা বিভব আছে। এখন গোলকটা হচ্ছে কিভাবে আছে এটা আগের দিনও ছবি এঁকে দিছিলাম। এই যে এখানে একটা গোলক আছে, এইখানে মনে করো একটা গোলক আছে। তাহলে গোলকটা যদি এইখানে থাকে, এই পয়েন্টার কি কোনো নাম দিছে? না, নাম দেয় নাই। ওকে, নো প্রবলেম। একটাতে মনে করো বেশি চার্জ, আরেকটাতে মনে করো কম চার্জ। তাহলে এদের সংযোগ রেখা বরাবর আমি যদি যে কোনো একটা পয়েন্ট নেই, মনে করো এই পয়েন্টটা নিলাম, তাহলে এইটার জন্য একটা বিভব পাবো, এইটার জন্য একটা বিভব পাবো, দুই বিভব যোগ করে একটা মোট বিভব পাবো। তাহলে দুইটাতেই যদি পজিটিভ চার্জ থাকে তাহলে এটার বিভবও পজিটিভ, এটার বিভবও পজিটিভ। তাহলে যোগ করলে কি হবে? পজিটিভই তো হবে। তাহলে আমি যদি এই লাইন বরাবর এইটার পৃষ্ঠ থেকে শুরু করে এইটার পৃষ্ঠ পর্যন্ত যাই, তাহলে এক একটা পয়েন্টে এক একটা বিভব পাবো না? তাহলে এই যে এই দুইটা এই গোলকের জন্য যে মিলিত বিভব, সেইটাই এখানে গ্রাফে দেখানো আছে। তাহলে গ্রাফে যেটা দেখাইছে, এই যে পটেনশিয়াল, একদম প্রথম গোলকের যে পৃষ্ঠ, এই পয়েন্টটার বরং একটা নামই দিয়ে দিই। এই পয়েন্টটার নাম এখানে যেহেতু কোনো কিছু দেওয়া নাই, এটাকে নাম দিলাম আমি এ, আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম বি, আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি। ও আচ্ছা, এ আর বি তো গোলকের নাম দিয়ে দিছে। আচ্ছা, এটা হচ্ছে এ আর এটা বি, তাহলে আমরা অন্য নাম দেই। আমরা হচ্ছে অন্য নাম দেই, অন্য নাম দেই। মনে করো হচ্ছে এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, আর এটার নাম দিলাম পি। এখন তো আর সমস্যা নাই, এখন আর কিছুর সাথে মিলে নাই। তাইলে এখন দেখো, তাইলে এখন এইখান থেকে এখানে যাইতে যাইতে বিভবটা 0.75 ভোল্ট থেকে কমতে কমতে মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে 0.2 ভোল্ট পর্যন্ত হয়। তারপরে আবার বাড়তে বাড়তে অন্য গোলকের পৃষ্ঠে যখন পৌঁছায় তখন 0.5 পর্যন্ত হয়। এখন 1 নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে একটা আলফা কণা এই এ গোলকের পৃষ্ঠ থেকে বি গোলকের পৃষ্ঠ পর্যন্ত যায়। তো প্রথমে যখন এ গোলকের পৃষ্ঠ ছিল তখন সে স্থির ছিল। এই যে স্থির, স্থির ছিল। তাহলে সে হচ্ছে এখানে স্থির ছিল। তাহলে একটা আলফা কণা যখন যাচ্ছে, এই যে আলফা, আলফা কণার চার্জ কত? দুইটা প্রোটনের সমান, তাই না? তাহলে আলফা কণার চার্জ হচ্ছে দুইটা প্রোটনের সমান, তার মানে +2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কারণ আলফা কণা মানে হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের সমষ্টি। তাহলে আসলে এটার চার্জ কত? দুইটা প্রোটনের সমান। তাহলে এই চার্জটা এইখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে কণার সর্বোচ্চ গতি নির্ণয় করো। তাহলে আমরা 1 নাম্বারটা আগে চিন্তা করি। এইবার ছবিতে আসো তো। পোটেনশিয়াল যেখানে সর্বনিম্ন, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেখানে সবচেয়ে বেশি। কারণ টোটাল এনার্জি তো ফিক্সড থাকবে, পুরো জিনিসটার টোটাল এনার্জি ফিক্সড, কারণ বাইরে থেকে আমরা কোনো এনার্জি দিচ্ছিও না, বা এখান থেকে কোনো এনার্জি আমরা তো বেরও করে নিচ্ছি না। কাজে যেখানে পটেনশিয়াল সর্বনিম্ন সেখানে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ থাকবে। তাহলে সর্বনিম্ন পটেনশিয়াল কত? 0.2। আর যাত্রা শুরুর সময় পটেনশিয়াল কত? 0.75। তাইলে এই 0.75 আর 0.2 এর যে পার্থক্য, তাকে যদি আমরা আলফা কণার চার্জ দিয়ে গুণ করি, হ্যাঁ, 2 × 1.6 × 10⁻⁻19, তাইলে এর উপরে কৃতকাজ পাবো। আর কৃতকাজটাই কার সমান হবে? গতিশক্তির সমান হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 12 mv²।
তাহলে এটা কোত্থেকে আসলো? ওই যে বিভব পার্থক্য ইন্টু চার্জ, এই ডেল্টা ভি ইন্টু কিউ ইকুয়ালস ডাব্লিউ, সেখান থেকে আসছে। এটা আমরা কয়েক ক্লাস আগে দেখছিলাম না? এই যে ডেল্টা ভি ইন্টু কিউ ইকুয়ালস ডাব্লিউ, ওই ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ, যে সূত্রটা ওইটা। আর একটা জিনিসের উপরে কৃত কাজটাই তো তার গতিশক্তি, মানে স্থির একটা বস্তুর উপরে যতটুকু কাজ করছি সেটাই তো গতিশক্তিতে পরিণত হয়। তাহলে সেইটাই ইকুয়ালস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন এই আলফা কণার জন্য যেই ভর, আলফা কণার জন্য যেই ভর এম, সেইটা কত? সেটা হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের ভরের সমষ্টি। প্রোটন আর নিউট্রনের ভর এটা তো তোমাদের স্ট্যান্ডার্ড জানা থাকার কথা, তারপরেও আমি একটু এইখান থেকে দেখে বলি। 1 নাম্বার আর 2 নাম্বার কনস্ট্যান্ট আমাদের, 1 নাম্বার আর 2 নাম্বার কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি মাস অফ প্রোটন উপরে লিখে দেই, সেটা হচ্ছে 1.6726, 1.6726 10⁻⁻27 কেজি, এটা তোমরা জানো। তারপরে হচ্ছে ম্যাস অফ নিউট্রন, ও আবার প্রোটন লিখে বলছি না, ম্যাস অফ নিউট্রন এটা কত? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের 1.675 10⁻⁻27, 1.675 10⁻⁻27, এইটা। তাহলে আমাদের দুইটা প্রোটন দুইটা নিউট্রন, এটা হচ্ছে যোগ করা লাগবে। তাইলে হচ্ছে 2 ম্যাস অফ প্রোটন প্লাস ম্যাস অফ নিউট্রন। তাহলে 6.695, 6.695 10⁻⁻27, 6.695 10⁻⁻27, এইটা। তাহলে এইখানে ভ্যালু দেওয়া আছে, এইখানে এম এর ভ্যালু হচ্ছে এই যে এইটা বসাই দিবা, তাহলে এখান থেকে ভি পেয়ে যাবা, এটাই তো সর্বোচ্চ বেগ। শেষ। তাহলে এইটুকু নিজে বাকিটুকু করে নিবা। তাহলে এটা গেল আমাদের হচ্ছে 1। ওকে, এইবার দুইয়ে দেখি কি বলছে। হুম, এটাকে ভি ম্যাক্স লিখি আমরা, ভি ম্যাক্স, সরি, ভি ম্যাক্স। তাহলে এখন দুইয়ে দেখো, গোলক বি তে পৌঁছানোর সময় কণাটির গতি নির্ণয় করো। গোলক বি তে পৌঁছানোর সময়, তাহলে বি এর পৃষ্ঠে বিভব কত? এই যে এইটা 0.5। তাহলে একই জিনিস আমাকে আবার করতে হবে। এ এর পৃষ্ঠে ছিল 0.75, বি এর পৃষ্ঠে হচ্ছে 0.5। এইখানেও যা আছে তাই, কণাটার চার্জ 2 × 1.6 10⁻⁻19 ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি বের করবা, সরি, তাহলে এম এখনো এইটাই বসাবা। তাহলে দুই জায়গাতেই এম এইটাই বসাবা, যে এমটা আমরা বের করছি। তাহলে দুই ক্ষেত্রেই একটা ভি ম্যাক্স বের হবে, একটা হচ্ছে ভি বের হবে। সিম্পল না একদম? তাহলে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ ইকুয়ালস কাইনেটিক এনার্জি। তাহলে এই থিওরি থেকে আমরা হচ্ছে এটা সলভ করলাম। ওকে, তাহলে আমাদের এই দুইটা তো করা হয়েছে। এই দুইটা তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, বা কাইন্ড অফ তোমাদের নিজেদের করতে বলছিলাম। তো এখন মিলায় নাও, যে যে করছো সে সে মিলায় নাও ঠিক মতো হয়েছে কিনা। নেক্সট আরেকটা রিক্যাপ করি আমরা এখানে। সো এইটা, এই প্রশ্নটা আসলে দেখতে কঠিন, প্রশ্নটা দেখতে কঠিন, বাট সলিউশন অ্যাকচুয়ালি হচ্ছে সহজ। তুমি জাস্ট কোঅর্ডিনেটটা বসাইলেই দেখবা এটা খুবই নর্মাল একটা প্রবলেম। সরি। তাহলে এখানে আমরা কোঅর্ডিনেটটা বসানোর জন্য একটু এক্স ওয়াই অক্ষটা এঁকে নেই। এই যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকলাম, এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এটা মনে করো আমাদের ওয়াই অক্ষ। তো বলছে কিউ চার্জ আমরা 4টা বিন্দুতে বসাইছি। বিন্দুগুলা কি কি? বিন্দুগুলো হচ্ছে 0,2। তাহলে 0,2 বিন্দু মনে করলাম এইটা। তারপরে হচ্ছে 4,2, তাহলে 4,2, 1 2 3 4, আর 2 তো এই যে উপরে এতটুকু ধরছি। তাহলে এই যে আরেকটা বিন্দু পাওয়া গেল। তারপরে বলছে হচ্ছে 4,-2, তাহলে 4,-2, এই যে 1 2 এই বরাবর এই যে এইখানে। আর তারপরে বলছে হচ্ছে 0,-2, মানে এই যে এইখানে। তাহলে দেখতেই পাচ্ছ যে এই 4টা বিন্দু একটা স্কয়ার ফরমেশন তৈরি করে। এই 4টা বিন্দু একটা স্কয়ার ফরমেশন তৈরি করে এরকম।
এই যে এরকম একটা স্কোয়ার ফরমেশন তৈরি করে। তাহলে এই স্কোয়ারের প্রতিবাহুর দৈর্ঘ্য কত? প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। প্রতিবাহুর দৈর্ঘ্য 4। আর প্রত্যেক কর্নারে কতটুকু করে চার্জ আছে? ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ। তাহলে এতটুকু করে চার্জ আছে। এখন বলছে যে ওই যে পঞ্চম একটা চার্জ কিউ, সেই একই চার্জ ক্যাপিটাল কিউ, মূল বিন্দুতে রাখতে কতটুকু কাজ করতে হবে? মূল বিন্দুতে রাখতে কতটুকু কাজ করতে হবে? মূল বিন্দু কোনটা? এইটা। তাহলে এইখানে আমার হচ্ছে ক্যাপিটাল কিউ চার্জ রাখতে হবে। তাহলে রাখলে কতটুকু কাজ করতে হবে? তাহলে ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ। তাহলে প্রত্যেকটা এই পয়েন্টে প্রত্যেকটা চার্জ আগে থেকে কতটুকু ভোল্টেজ তৈরি করে রাখছে, সেই ভোল্টেজটা সাম করতে হবে, সেই ভোল্টেজের সাথে এটা গুণ করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ। এই কিউ কোনটা? এই কিউ হচ্ছে এই যে বাইরে থেকে যেই চার্জটাকে আনছি। আর ভি কোনটা? এই পয়েন্টে এই চার্জ, এই চার্জ, এই চার্জ এবং এই চার্জ দ্বারা সৃষ্ট বিভবের যোগফল। তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইখান থেকে দূরত্ব যে 2, এটা তো আমরা বুঝতেই পারতেছি। কিন্তু এইখান থেকে দূরত্ব কত, বা এখান থেকে দূরত্ব কত? এই দূরত্ব আর এই দূরত্ব তো সেমই, তাহলে এই দূরত্বটা কত? এটা 4, এটা 2। তাহলে √4² প্লাস 2²। 4² মানে কি? 4² হচ্ছে 16, আর 2² হচ্ছে 4, মানে √20। √20, ঠিক আছে, এটাকে আমরা 2√5 লিখতে পারতাম, অসুবিধা নাই, সাইডে লিখে দেই ওইখানে যেহেতু জায়গা নাই। √20 হচ্ছে 2√5। ওকে, ভেরি গুড। তাহলে এখন এইখানে যে ভোল্টেজ, সেইটা আমরা কি লিখব? তাহলে ডাব্লিউ ইকুয়ালস 1/4πε0। তাইলে এই উপরের কোণার চার্জ থেকে দূরত্ব কত? 2। নিচের কোণার চার্জ থেকে দূরত্ব কত? চার্জটা পজিটিভ আর ডিস্টেন্স হচ্ছে 2। এই কোণার কিউ চার্জ থেকে দূরত্ব কত? এই কোণার পজিটিভ কিউ চার্জ থেকে দূরত্ব 2√5। এই কোণার পজিটিভ কিউ চার্জ থেকে দূরত্ব কত? 2√5। আর গুণ করতে হবে কাকে দিয়ে? কিউ দিয়ে। তাহলে কিউ দিয়ে যদি গুণ করি আমরা, পরের লাইনে আমরা নিচে তো 4πε0 তো লিখলামই, এই সবগুলো থেকে কিউ কমন নিয়ে বাইরে আনা যায়, আবার ওই কিউ এর সাথে গুণ করে দেওয়া যায়। তাহলে উপরে একটা কিউ স্কোয়ার চলে আসলো। তাহলে কিউ² বাই 4πε0, এটা সবগুলোতেই মোটামুটি আছে। তাহলে এর পরে যা থাকে সেইটা যোগ করলেই হবে। তাহলে এর পরে কি আছে? হাফ, হাফ, তারপর হচ্ছে 1/2√5, 1/2√5। এই অংশটুকু ক্যালকুলেটরে যোগ করো, বা হাতে হাতেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার। তাহলে করলে কত আসে দেখি। হাফ হাফ যোগ করলে 1, আর হচ্ছে 2/2√5। ওই তো, মানে ক্যালকুলেটরে লাগতো না আসলে, 2 তো কাটাই যায়। তাহলে 1 + 1/√5। তাহলে এখানে চলে আসে হচ্ছে 1 + 1 + 1/√5, এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন কোনটার সাথে মিলে? এই যে রেডিলি আমি দেখতে পাচ্ছি এইটার সাথে মিলে, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা খালি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, তেমন কঠিন কিচ্ছু না, জাস্ট মান বসাইলে অটোমেটিক্যালি চলে আসে। খালি এটা বুঝাটা লাগতো যে কোন কোন পয়েন্টে আমাদের চার্জ গুলা বসছে। ঠিক আছে, সেটা বসলে আমরা বাকি কাজ ইজিলি করে ফেলতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এটা লুৎফুর আগে আগে বের করছো, সাথে আবার মার্জানও বের করছো যে অ্যান্সার হবে আমাদের ডি। ভেরি গুড, ভেরি গুড, যারা আগে আগে পারছো। আর আগে না পারলেও সমস্যা নাই, পারলেই হইলো, বাট সময়ের মধ্যে পারতে হবে, পরীক্ষার হলে সময়ের মধ্যে অবশ্যই পারতে হবে। তাহলে এটা গেল আমাদের রিক্যাপ 3। তাহলে যা শিখছিলাম তার উপরে ভিত্তি করেই কিন্তু এগুলা, এবং এই প্রশ্নটা ডেফিনেটলি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এরপরে আগাই, দেখি। এখন দেখো, 2 কুলম্ব এবং 3 কুলম্ব মানের দুইটা চার্জ 3 মিটার দূরত্বে অবস্থিত। তাদের পারস্পরিক অবস্থান পরিবর্তন করতে কৃতকাজ নির্ণয় করো। পারস্পরিক অবস্থান পরিবর্তন করতে কৃতকাজ নির্ণয় করো। তাইলে প্রথম ফরমেশনটা কি? প্রথম ফরমেশনটা হচ্ছে এই যে এরকম, এরা 3 মিটার দূরে অবস্থিত। তাহলে এইখানে মনে করো আছে 2 কুলম্ব, এইখানে আছে মনে করো 3 কুলম্ব। তাহলে আমরা এই ফরমেশনটার কতটুকু এনার্জি দেখি, আর উল্টা ফরমেশনের এনার্জি কতটুকু দেখি। তাহলে প্রথমে মনে করো আমরা অসীম থেকে এই 2 কুলম্বকে এখানে নিয়ে আসছি, যখন এইখানে কিছু ছিল না। যখন এইখানে কিছু ছিল না, প্রথমে শুধু 2 কুলম্বকে আমরা অসীম থেকে এইখানে নিয়ে আসছি। তাহলে অসীম থেকে প্রথমে এটাকে নিয়ে আসতে গেলে আমার কতটুকু কাজ করতে হয়? 9 × 10⁹। এখানে আগে থেকে কোনো ভোল্টেজ ছিল কিনা, বা আগে থেকে কোনো ভোল্টেজ এখানে, আমি বরং ভাগ ভাগ করেই লিখি।
যে এখানে যেই ভোল্টেজটা আগে থেকে ছিল সেই ভোল্টেজ ইন্টু 2 কুলম্ব। আগে থেকে এখানে কি কোনো ভোল্টেজ ছিল? না, ছিল না। কেন? কারণ আগে থেকে তো আশেপাশে কোনো চার্জই ছিল না। তাহলে প্রথমটার জন্য, প্রথম 2 কুলম্বের জন্য 0 × 2 কুলম্ব। এইবার এরপরে আমরা এখানে অসীম থেকে কত নিয়ে আসব? এখানে হচ্ছে 3 কুলম্ব চার্জ নিয়ে আসব। তাহলে এইবার 3 কুলম্বের জন্য এই পয়েন্টে আগে থেকে কি কোনো ভোল্টেজ ছিল? হ্যাঁ ছিল। কে বানাইছে? 2। 2 এর থেকে 3 মিটার দূরে ভোল্টেজ কত? 9 × 10⁹ 2 কুলম্ব ডিভাইডেড বাই 3 মিটার্স। তাহলে এটা হচ্ছে 2 কুলম্ব দ্বারা তার 3 মিটার দূরত্বে একটা বিন্দুতে সৃষ্ট বিভব। সেই বিভবকে গুণ দিলাম যেই চার্জটা আমরা নিয়ে আসছি, W = V × Q। তাহলে এই যে 3, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ এর পরিমাণ কত? এটা তো 0। এখানে 9 × 10⁹, এই 3 3 কেটে যায়, তার মানে হচ্ছে 18 × 10⁹ 9। ব্যাস গেল এইটা আমাদের। এইবার চিন্তা করি আমরা উল্টা কাজটা যদি করতাম। আমরা প্রথমে এখানে অসীম থেকে 3 কুলম্ব নিয়ে আসছি, তাহলে তো জায়গা বিনিময় হওয়ার যে ফরম্যাট সেটা তৈরি হচ্ছে। এইটার জন্য আমাদেরকে কতটুকু কাজ করতে হয়? এটার জন্য আমাদেরকে কাজ করতে হয় 0 × 3। ওয়াই? কারণ আগে থেকে তো এখানে কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, এবার অসীম থেকে এখানে আমরা হচ্ছে 2 কুলম্ব চার্জকে নিয়ে আসছি। এখন কি এখানে কোনো ভোল্টেজ ছিল? ইয়েস। কারণ এই 3 কুলম্ব থেকে 3 মিটার দূরত্বে ও একটা ভোল্টেজ তৈরি করে রাখছে। সেটা কত? 9 × 10⁹ 9। 3 কুলম্ব থেকে 3 মিটার দূরে ইন্টু যাকে নিয়ে আসছি 2। তাহলে এখানে 3 3 কাটা, 9 × 2 = 18। 18 × 10⁹ 9। হায় হায়, পারস্পরিক অবস্থান পরিবর্তন করতে আসলে কোনো কৃতকাজ করতে হয় নাই। পারস্পরিক অবস্থান পরিবর্তন করতে কৃতকাজ করতে হয় না, বিকজ দুইটা ফরমেশনের শক্তি সেম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, আমরা অসীম থেকে আনার দরকার কি? আমি তো একটা কাজ করতে পারি, এইখানে যে ছিল এটাকে ধরে এইভাবে জায়গা সুইচ করে দিতে পারি। হ্যাঁ তুমি পারো। তুমি কি করবা তাইলে? তুমি যখন এই দুটাকে কাছে আনতেছো, ওরা পরস্পর বিকর্ষণ করতেছে, তুমি ধনাত্মক কাজ করতেছো বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে গিয়ে। বাট যেই একটা আরেকটাকে ক্রস করে চলে যাবে, তখন ওরা পরস্পরকে পুশ করবে। তুমি ছাইরা না দিলে ওরা জোরে দৌড় মারবে। তাহলে তুমি যদি ধরে রেখে এটাকে দূরে সরায় জায়গা মতো বসাও, তাহলে তুমি আবার তখন নেগেটিভ কাজ করলা। তাহলে প্রকারান্তরে আমি এইভাবে বলতে পারি যে তুমি যদি এইটাকে হাতে ধরে এইভাবে ঘুরে এটার দিকে দিয়ে দাও আর ওইটাকে এইখানে, তাহলে তুমি সমপরিমাণ পজিটিভ এবং নেগেটিভ কাজ করছো, যার দরুন আসলে মোটকৃত কাজ শূন্যই হবে। এটা একটা ওয়ে চিন্তা করার। আর আরেকটা ওয়ে হচ্ছে, এই ফরমেশনটা অসীম থেকে চার্জ এনে বানাইতে কত শক্তি, এই ফরমেশনটা অসীম থেকে চার্জ এনে বানাইতে কত শক্তি, দুইটার পার্থক্য যা, এটাই হচ্ছে এক ফরমেশন থেকে আরেক ফরমেশনে যাওয়ার কৃতকাজ। দুইভাবে চিন্তা করা যায়। তাহলে যেহেতু W1 এবং W2 এর পার্থক্য 0, তাহলে হচ্ছে কৃতকাজ 0। এইভাবে বুঝাই দিবা। ওকে। সাইদুর বলছে যে হয় না। সাইদুর কোনটা হয় না? হ্যাঁ, এটা লাস্ট ক্লাসের ম্যাথ গুলার মতোই, এজন্যই তো রিক্যাপ। সাইদুর কোনটা হয় না? এই আগেরটা, মানে এটা যোগ করলে এটা আসে কিনা? এই যে সবগুলো থেকে কিউ বাইরে নিয়ে যাও, তাহলে 1 1 1 1, তাহলে কি হাফ হাফ, যোগ করলে কত? 1। আর এখানে হচ্ছে 1/2√5, 1/2√5, যোগ করলে উপরে একটা 2 আসে। তাহলে হচ্ছে 2/2√5, মানে কি 1/√5, তাহলে 1 + 1/√5, এটাই তো আসে। আর সেকেন্ড থ্রিটা কেন আসছে? কৃতকাজ চেঞ্জ হয় ও। সাইদুর বলছে যে কৃতকাজ চেঞ্জ হয় না। ঠিক আছে, তোমার কথা তো ঠিকই আছে। এটা আরো সহজে আসলে তুমি চিন্তা করতে পারতা। সেটা হচ্ছে যে যেইটাকে আমরা বোর্ডের এই পাশ থেকে দেখতেছি, বাম পাশে 2 ডান পাশে 3, যে বোর্ডের ওই পাশ থেকে দেখতেছে সে তো এইটাকেই দেখতেছে যে বাম পাশে 3 ডান পাশে 2, তাই না? একই ফরমেশন না আসলে? ঠিক আছে, তাহলে কৃতকাজ চেঞ্জ হয় না। আর কেউ একজন জিজ্ঞেস করছিল যে সেকেন্ড থ্রিটা কোত্থেকে আসছিল। এই যে এই প্রথম এই পার্টটুকু হচ্ছে এই 2 দ্বারা 3 মিটার দূরত্বে ভোল্টেজ, এই যে 2 দ্বারা 3 মিটার দূরত্বে ভোল্টেজ। আর এই 3 হচ্ছে যেটাকে নিয়ে আসছি। তাহলে নিচেরটায় এই 3/3 কি জিনিস? 3 থেকে 3 মিটার দূরত্বে ভোল্টেজ, 3 থেকে 3 মিটার দূরত্বে ভোল্টেজ। আর এই 2 হচ্ছে যেটাকে নিয়ে আসছি। বুঝতে পারছো না এখন? ওকে, দ্যাট শুড বি ক্লিয়ার। ওকে। এই যে মারজানো মজা পেয়েছে যে এটা এই পাশ থেকে দেখতে যা, ওই পাশ থেকে দেখতে তো উল্টা, তাহলে আমাদের এত হিসাব নিকাশ করাই লাগতো না আসলে। এইবারে আসি এইটাতে। এটা হচ্ছে রিক্যাপ নাম্বার 5। এই প্রশ্নটা না আমি যতবারই করাইছি ক্লাসে, এই প্রবলেমটা না আসলে সহজ, কিন্তু
কেন জানি মানুষজন এটাকে ঘোলায় ফেলে, মানে ক্লিয়ারলি কেন জানি চিন্তা করতে পারে না। জিনিসটা না আসলে সহজ, জিনিসটা আসলে সহজ। দেখো জিনিসটা আসলে কি হয়েছে, তাইলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। একটু খেয়াল করো, এই যে দেখো, আমরা একটা গোলক নিলাম, এই যে এটা পরিবাহী গোলক। যতগুলো গোলক আঁকবো এখানে সবই পরিবাহী, অপরিবাহী কোনো কিছু নাই। এটা একটা পরিবাহী গোলক। এই পরিবাহী গোলকটাকে, এটা রেডিয়াস আছে একটা, এটা রেডিয়াস মনে করো R1। এই পরিবাহী গোলকটাকে ঘিরে আরেকটা পরিবাহী ফাঁপা গোলক আছে, এই যেটা ফাঁপা, এটা হচ্ছে প্রথমটাকে পুরাপুরি ঘিরে রাখছে, এটা ফাঁপা। ওইটার রেডিয়াস হচ্ছে R2, এটার রেডিয়াস হচ্ছে R2। তাহলে R1 এর চেয়ে R2 বড়। এখন আমি খালি হাতে আঁকছি এই জন্য হচ্ছে একটু ধ্যাবরা আছে। আমি চাইলে অবশ্যই একটা কাজ করতে পারি, আমি এটাকে বরং একটু সুন্দর করেই আঁকি। যেহেতু ইম্পর্টেন্ট বলছি তাহলে একটু ইম্পর্টেন্স দেই। কেমনে করব? একটা সলিড নেই, এই যে একটা সলিড গোলক নিলাম, আর একটা ফাঁপা নেই, এই যে যাও ফাঁপা, এই যে। এখন এটাকে একটু বড় করি, এটা দুইটাকে কোইনসাইড করা যাবে? যাবে, একটু কষ্ট হবে। একটু ছোট করে দিই। এখন মনে হয় আর একটু বেটার কোইনসাইড করা যাবে। হয়েছে, যা হয়েছে। ওকে, তাহলে একটা ফাঁপা গোলক পাইছি, একটা নিরেট গোলক পাইছি। নিরেট গোলকটার রেডিয়াস হচ্ছে আমাদের R1, তাহলে এটা একটু বড় করে দিই, তাহলে ভাল লাগবে দেখতে। এই তো গোলক দেখা যাচ্ছে তো এখন, সমস্যা নাই তো নাকি? এই মাঝখানে প্লেস করি একদম, এই যে, এই হচ্ছে আমার ছবি। তাহলে এইখানে আমি নীল কালিটা ইউজ করি। এই যে এই প্রথমটার যে রেডিয়াস সেটা হচ্ছে R1। বাইরেরটা যেটা দ্বিতীয়টার যে রেডিয়াস, এটা হচ্ছে আমাদের R2। এখন প্রশ্নে কি বলছে দেখো, বলছে ভিতরেরটাতে ক্যাপিটাল কিউ চার্জ আছে। তাহলে এই ভিতরেরটাতে প্রথমে প্লাস ক্যাপিটাল কিউ চার্জ তুমি দিলা। তাহলে প্লাস কিউ চার্জ দিলে এটা কি এখানে থাকবে নাকি পুরোটা জুড়ে সুন্দরভাবে ছড়ায় পড়বে? তাহলে পুরাটা জুড়ে ও সুন্দরভাবে ছড়ায় পড়বে। তো সেটা আর আমি বারবার প্লাস প্লাস দিয়ে আঁকতেছি না। তাহলে এই প্লাস কিউ চার্জ হচ্ছে পুরোটা জুড়ে ছড়ায় পড়বে। এখন তোমাকে আবেশ প্রক্রিয়ার কথা বলছিলাম না? আবেশ প্রক্রিয়া, তাহলে আবেশ প্রক্রিয়ায় কি হয়? তাহলে এইটার কাছাকাছি এটাই তো একটা কন্ডাক্টর। তাহলে এই যে স্ফিয়ার, এই প্লাস কিউ চার্জের আকর্ষণে আমার এই বাইরের যে স্ফিয়ার, সেটার ভিতরের পৃষ্ঠে তৈরি হবে মাইনাস কিউ, বাইরের পৃষ্ঠে তৈরি হবে প্লাস কিউ। কি হয়েছে? ভিতরের পৃষ্ঠে তৈরি হবে মাইনাস কিউ, বাইরের পৃষ্ঠে তৈরি হবে প্লাস কিউ। কারণ বাইরেরটা আগে চার্জ ছিল না, নিস্তড়িত ছিল, আগে থেকে কোনো চার্জ ছিল না। এই ভিতরেরটার মধ্যে প্লাস কিউ চার্জ ছিল। দেখো এইটাই বলছে, সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হ্যাভিং এ চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই অ্যান আনচার্জড কন্ডাক্টিং হলো স্ফেরিক্যাল শেল। হলো মানে কি? ফাঁপা। স্ফেরিক্যাল মানে কি? গোলাকার। শেল মানে কি? খোলক, এই খোলক দিয়ে ঢাকা। তাহলে সেটাতে আগে থেকে চার্জ ছিল না। তাহলে এখানে প্লাস কিউ চার্জ দিলে পুরোটা জুড়ে প্লাস কিউ আছে, সেইটা এই খোলকের ভিতরের গায়ে মাইনাস কিউ চার্জ জমা করবে, আর ঠিক বাইরের গায়ে তার অপোজিট প্লাস কিউ চার্জ জমা করবে। তাহলে বাইরের শেলে টোটাল চার্জ কতটুকু? মাইনাস কিউ আর প্লাস কিউ, মানে তো শূন্য, ঠিকই তো আছে, আনচার্জ ছিল সেইটা। এই অবস্থায়, এখন এইরকম থাকা অবস্থায় বলছে দুইটার বিভব পার্থক্য হচ্ছে ভি। দুইটার বিভব পার্থক্য বলছে ভি। তাহলে সেই ভি ইকুয়ালস দুইটা গোলকের পৃষ্ঠের বিভব পার্থক্য। কি জিনিস? দুইটা গোলকের পৃষ্ঠের বিভব পার্থক্য। তাহলে ভিতরের গোলকটার জন্য পৃষ্ঠের বিভব কত? 9 × 10⁹ ইন্টু চার্জ কত আছে? ক্যাপিটাল কিউ পৃষ্ঠে, এটার এই যে প্রথম গোলকের পৃষ্ঠে ক্যাপিটাল কিউ, আর ওর রেডিয়াস কত? R1। তাহলে লিখলাম এটা হচ্ছে প্রথম গোলকের বিভব, মাইনাস করতে হবে দ্বিতীয় গোলকের বিভব। তাহলে 9 × 10⁹ এই গোলকটাকে বাইরে থেকে যখন কেউ দেখবে, ওর ভিতরে কি আছে না আছে ওর কি টের পাওয়ার কোনো উপায় আছে? না, উপায় নাই। সে হচ্ছে এই বাইরের সারফেসের প্লাস কিউ চার্জ দেখবে। তাহলে এখানে সেই প্লাস কিউ চার্জ ডিভাইডেড বাই R2।
তাহলে এইটা হচ্ছে ওদের বিভব পার্থক্য, এটা আর এটার বিভব পার্থক্য। সেইটাকেই প্রশ্ন অনুযায়ী বলছে ভি। এখন এরপরে কি বলছে দেখো, বলছে যে বাইরের শেলে যদি আমরা -4Q চার্জ দেই তাইলে নতুন বিভব পার্থক্য কত হবে। বাইরের শেলে আমরা যদি -4Q চার্জ দেই তাহলে নতুন বিভব পার্থক্য কত হবে। আচ্ছা এবার অন্য কালার ইউজ করি, সবুজ কালার ইউজ করলাম। আমরা কি করলাম, বাইরের শেলে আমরা এখন -4Q চার্জ দিলাম। আচ্ছা একটা কন্ডাক্টরের এক প্রান্তে যখন তুমি হচ্ছে এই চার্জটা দিবা তখন আসলে কি হবে, এই যে -4Q চার্জ যখন যখন দিবা, এই -4Q চার্জের কারণে ইমিডিয়েটলি কি হবে বলো তো, অপর প্রান্তে কি আকৃষ্ট হবে, ইলেকট্রন আকৃষ্ট হবে না। সো এখন এইখান থেকে একটু চিন্তা করে দেখো, এখানে যখন তুমি -4Q চার্জ দিবা, ও এটাই তো -Q চার্জ, এটাই -Q চার্জ, তখন ওই ভিতরের প্রান্তে কি হবে, তার অপোজিট চার্জ ইনডিউস হবে কি না এটা একটু খেয়াল করো। তাহলে এই যে শেলের মধ্যে তুমি দিছো হচ্ছে -4Q চার্জ, শেলের মধ্যে দিছো -4Q চার্জ। তাহলে এখন শেলের মধ্যে -4Q চার্জ দিলে এই 4Q চার্জ এখানে কতটুকু চার্জ ইনডিউস করবে, এইটা তোমরা আমাকে বলবা, এটা তোমরা আমাকে বলবা। সো এই বাকিটুকু আমি এখনই কমপ্লিট করব না, তুমি একটু ইন্ডাকশনের মেথডে চিন্তা করে দেখো এইখানে -4Q চার্জ দিলে তার পসিবল চেঞ্জ গুলা কি কি হইতে পারে। তাহলে এইভাবে চিন্তা করবা, এখানে -4 দিছি, তাহলে সেটার কারণে আমার ভিতরের পৃষ্ঠে কি হইতে পারে, ভিতরের গোলকের উপরের পৃষ্ঠে কি হইতে পারে, করে তুমি এইবার আবার বিভব পার্থক্য বের করবা দুইটা গোলকের মধ্যে। তাহলে এই কাজটুকু তোমাদেরকে আমি একটু চিন্তা করার জন্য দিলাম, মানে আজকে একটু হিন্টস দিয়ে দিলাম যাতে হচ্ছে তুমি এই হিন্টস অনুযায়ী আগাইতে পারো। তাহলে এইটা একটু হিন্টস দিয়ে দিলাম, তুমি চিন্তা করে বলবা যে ভাইয়া ভোল্টেজ বিভব পার্থক্য এত হবে, মানে এখানে যে অপশন গুলো আছে ভি নাকি 2V, -2V নাকি 4V, এটা কিন্তু ক্রিটিক্যাল। ইভেন আমি এটার অ্যান্সার অনেক জায়গায় ভুলও পাইছি, টু বি অনেস্ট। সো এটা ক্রিটিক্যাল একটা প্রবলেম, কিন্তু সহজ, বাট নিজে একটু চিন্তা করবা। তাহলে এইটা আমাকে পরের ক্লাসে দেখি কে কে জানাইতে পারো। এই যে আজকে যারা ক্লাস করতেছো, এই যে এই যে যারা যারা ক্লাস করতেছো এখানে যাদের নাম দেখতে পাচ্ছি, তোমরা আমাকে এটা পরের ক্লাসে জানাবা। তাহলে এইটা আমি একটা হোমওয়ার্ক হিসাবে তোমার জন্য রেখে দিলাম, নেক্সট দিন আমরা এটা পর্যালোচনা করব। ঠিক আছে, ওকে। এর মধ্যে তুমি চাইলে এই প্রশ্নটা কিন্তু গুগল সার্চ দিয়েও দেখে ফেলতে পারো, কারণ এটা তো হচ্ছে একটা পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, সেটা গুগল সার্চ দিয়েও পাবা। বাট আমি রেকমেন্ড করব শুরুতেই গুগল সার্চ দিও না, না দিয়ে তুমি আনবায়াসড নিজের মতো চিন্তা করে একটু ঠান্ডা মাথায় বের করার চেষ্টা করো কি হয়েছে, দেন আমার সমাধানের সাথে মিলাই নিও। তাইলে দেখবা যে এটা মনে থাকবে, এই ধরনের অঙ্ক আর তুমি ভুল করবা না। ঠিক আছে, ওকে। তাইলে চিন্তার ধারাটা আবার একটু মাথায় মনে করাই দেই। আমরা কি দেখছিলাম, এই যে এটা একটা কন্ডাক্টর, এইখানে তুমি কি রাখছো, +Q চার্জ রাখছো, +Q এর কাছাকাছি -Q চার্জ ইনডিউস হয়, আর অপোজিট প্রান্তে +Q চার্জ ইনডিউস হয়। এই চার্জগুলোর মধ্যে এইটাকে এই -Q+Q দুইটাকেই কি বলে, এই দুইটাকেই বলে হচ্ছে ইনডিউসড চার্জ বা আবিষ্ট আধান। তার মধ্যে কাছে যেইটা সেটাকে বলে হচ্ছে বদ্ধ আধান বা ফিক্সড চার্জ, আর এটাকে কি বলবো আমরা, মুক্ত আধান বা ফ্রি চার্জ। তাহলে এটা হচ্ছে বদ্ধ মুক্ত, বদ্ধটা হচ্ছে অপোজিট টাইপের হয়, মুক্তটা হচ্ছে সেম টাইপের হয়। তাহলে এটাতে যখনই তুমি +Q দিছো, এই বাইরের শেলের ভিতরের গায়ে তৈরি হবে কি, -Q, আর বাইরের গায়ে কি তৈরি হবে, +Q। দুইটা মিলে এই বাইরের শেলের চার্জ আসলে কত, 0, কারণ আমি তো আসলে এখানে আগে থেকে কোনো চার্জ দেই নাই। সেম লাইনে এবার চিন্তা করে দেখো কি হয়, হ্যাঁ, সেম লাইনে চিন্তা করে দেখো, অ্যান্সার পেয়ে যাবা। ক্লিয়ার, ওকে। ঠিক আছে, সমবিভব তল সেম পোটেনশিয়াল বা সেম ভোল্টেজওয়ালা পয়েন্ট গুলাকে একটার পর একটা কানেক্ট করে আমরা হচ্ছে সমবিভব তল কল্পনা করতে পারি। ইভেন সমবিভব রেখাও আছে, যেই রেখার উপরে সবগুলা বিন্দুর ভোল্টেজ সমান, ওইটাকে আমরা কি বলবো, সমবিভব রেখা বলবো। যেমন একটা এক্সাম্পল দেই, এটা একটা চার্জ +Q,
এটার চারপাশে আমরা আর রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এটা কি? এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের যে কোনো বৃত্ত না, বৃত্ত। এই বৃত্তের যে কোনো পয়েন্টেই যাই না কেন ডিস্টেন্স কত? আর। যে কোনো পয়েন্টেই যাই না কেন ডিস্টেন্স আর। তাহলে এই যে কোনো পয়েন্টেরই ভোল্টেজ কত? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে এই বৃত্তটা একটা সমবিভব রেখা। আবার আমরা হচ্ছে এটার চারপাশে একটা তো গোলক কল্পনা করতে পারি, তাই না? যেরকম একটা গোলক কল্পনা করতে পারি, তাই না? যেরকম একটা গোলক কল্পনা করতে পারি। তাহলে এটা হচ্ছে আর ব্যাসার্ধের গোলক। আর ব্যাসার্ধের গোলক। তাহলে এই কেন্দ্র থেকে যে কোনো পয়েন্ট পর্যন্ত লাইন টানলেই সেটার দৈর্ঘ্য আর। কেন্দ্র থেকে গোলকের যে কোনো পয়েন্ট পর্যন্ত লাইন টানলেই সেটার দৈর্ঘ্য আর। তাহলে যে কোনো পয়েন্টে আমার বিভবের ফর্মুলা কি হবে? 1/4πε0 কিউ বাই আর, যদি মাঝখানের চার্জটা কিউ হয়ে থাকে। তাহলে যে কোনো পয়েন্টেরই গোলকের পৃষ্ঠের যে কোনো পয়েন্টেরই ভোল্টেজ সেম। তাহলে এই গোলকের পৃষ্ঠতল, হ্যাঁ, গোলকের গোলকের পৃষ্ঠতল, পৃষ্ঠতল এটা হচ্ছে একটা সমবিভব তল। যদি কেন্দ্রে বিন্দু চার্জ বা সুষম গোলাকার চার্জ সজ্জিত থাকে, মানে কেন্দ্রে যদি একটা বিন্দু চার্জ থাকে অথবা একটা সুষম গোলকের মধ্যে চার্জ থাকে, তাহলে এই এটার চারপাশে যে এই গোলকটা তুমি কল্পনা করবা ওইটার সেন্টারকে সেন্টারে রেখে, তাহলে সেটাও আসলে কি হবে? একটা সমবিভব তল হবে। দুইটার সেন্টার কিন্তু সেম জায়গায়। এই গোলকের সেন্টার যেখানে, এই চার্জটাও সেখানে, বা এটা যদি গোলাকার চার্জ হয় সেই গোলকের সেন্টারও সেইখানে। এটা কিন্তু শর্ত, এটা মানতে হবে। তাহলে এটা একটা সমবিভব তল হবে। তাহলে সমবিভব রেখা, সমবিভব তল, এই জিনিসটা তো আমরা বুঝলাম। তো এইখান থেকে দুইটা প্রশ্ন ছিল। সমবিভব তলে চার্জ স্থানান্তরে কৃতকাজ শূন্য ব্যাখ্যা করো। তো আমরা জানি যে একটা পয়েন্টের ভোল্টেজ যদি V1 হয়, আরেকটা পয়েন্টের ভোল্টেজ যদি V2 হয়, তাহলে কিউ চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে স্থানান্তরের জন্য কৃতকাজ W ইকুয়ালস V2 মাইনাস V1 ইন্টু কিউ। কিন্তু সমবিভব সমবিভব তলে V1 ইকুয়ালস V2 ইকুয়ালস V। তাহলে হচ্ছে ভি মাইনাস ভি ইন্টু কিউ, তাহলে শূন্য। তাহলে কৃতকাজ শূন্য, ব্যাখ্যা হয়ে গেল। দ্বিতীয়ত বলছে সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কেন? কারণ দেখো, তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে গেলে তোমার চলার পথে তড়িৎ ক্ষেত্রের কোনো উপাংশ নাই। তড়িৎ ক্ষেত্রের কোনো উপাংশ নাই, বা ওই তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে তোমার হচ্ছে কি বলবো, 90 ডিগ্রি কোণে তড়িৎ ক্ষেত্রের কোনো উপাংশ নাই। আমরা তো জানি যে এফ ইকুয়ালস ই কিউ, তাই না? তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে তড়িৎ ক্ষেত্রের উপাংশ শূন্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে বলও শূন্য। তাহলে বল যদি শূন্য হয়, তাহলে বস্তু ত্বরণ ছাড়া সমবেগে এমনি এমনি যাইতে পারবে, কোনো নতুন করে বল প্রয়োগ করা লাগবে না, তাই না? তাহলে এই জন্য হচ্ছে সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে। তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে আরো সুন্দর করে ব্যাখ্যা করা যাবে। ধরো এটা হচ্ছে একটা বিন্দু চার্জ, আর এইটা হচ্ছে একটা গোলকের পৃষ্ঠতল। তাহলে বিন্দু চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র কিভাবে বের হয়? চারদিকে এরকম সুষমভাবে বের হয়। তুমি যেখানেই গোলকের পৃষ্ঠের সাথে অ্যাঙ্গেল নাও না কেন, দেখবা এক্স্যাক্টলি 90 ডিগ্রি আসবে। তাহলে এখানে ব্যাখ্যাটা তুমি কি দিবা? এফ ইকুয়ালস ই কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে তড়িৎ ক্ষেত্রের উপাংশ শূন্য। ই এর সাথে 90 ডিগ্রিতে ই এর উপাংশ শূন্য। সুতরাং তখন এফ ও শূন্য হবে। বিধায় কৃতকাজ কৃতকাজ শূন্য হবে। তারপরে বলবা
সমবিভব তলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সমবিভব তল বরাবর নিয়ে যাইতে কোনো কাজ করতে হয় না, কৃতকাজ শূন্য। তার মানে কি, বল শূন্য, তার মানে সেটা তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে আছে। শেষ। এইভাবে বলে দিবা। ঠিক আছে? ওকে। ওকে, নেক্সট। এই আসছে একটা ভ্যাজাইল্লা টপিক। এটা অনেকে হচ্ছে অ্যাভয়েড করতে চায়, কিন্তু আসলে এটাতে জটিলতার কিছু নয়, অ্যাভয়েড না করলেই ভালো। তুমি যদি সুন্দর মতো একবার বুঝতে পারো তাতে আর কোনো সমস্যা হবে না। তড়িৎ দ্বিমেরু, ডাইপোল। দ্বিমেরু, দ্বিমেরু, এটাকে বলে হচ্ছে ডাইপোল। ডাই মানে কি দুই, পোল মানে মেরু, দ্বিমেরু হচ্ছে ডাইপোল। তো দ্বিমেরু জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি দেখো, তোমাদের একটা জিনিস মনে আছে কিনা একটু খেয়াল করে দেখো। একটা জিনিস একটু চিন্তা করো তো, আমরা যখন +3 কুলম্ব চার্জ নেই, এদিকেও একই পরিমাণ চার্জ নিলাম +3 কুলম্ব, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো ডি। তাহলে নিষ্ক্রিয় বিন্দু কোথায়? এক্স্যাক্টলি মাঝখানে। এদিকে d/2, এদিকে d/2, তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু। নিষ্ক্রিয় বিন্দু এরকম। আবার যখন তুমি এরকম নাও, একটা হচ্ছে +3 কুলম্ব, একটা হচ্ছে -1 কুলম্ব, একটা প্লাস একটা মাইনাস, তখন নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় পাওয়া যায়? এরকম বাইরে একটা জায়গায় পাওয়া যায়। নিষ্ক্রিয় বিন্দু এরকম একটা জায়গায় পাওয়া যায়, কিন্তু এই ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সের তুলনায় ছোট। তার মানে যে এই ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স ধরি আর এই ডিস্টেন্সটাকে যদি আমরা ডি ধরি, তাহলে এখানে ওই ছোটটার তুলনায় কাছে থাকে, বড়টার থেকে দূরে থাকে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই ছোটটার দিকে হবে, ছোট চার্জের দিকে হবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু ডি এর চেয়ে বড় হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কারণ এক্স এর ভ্যালু যত বড়ই হোক না কেন, স্টিল এখান থেকে দূরত্ব এক্স, এখান থেকে দূরত্ব হচ্ছে d+x, মানে এখান থেকে সে বেশি দূরে, এখান থেকে কম দূরে। সো এইরকম পাওয়া যায়। তো আমি বলছিলাম যে একটা চার্জ যদি প্লাস একটা চার্জ যদি মাইনাস হয়, তাহলে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যায় বাইরে। এবং বাইরে এদিকেও তো হইতে পারতো, ওদিকেও হইতে পারতো, কোন দিকে হয়? এই দুটার মধ্যে যেটা পরিমাণে ছোট সেদিকে। কিন্তু আমার কথা হচ্ছে, হোয়াট ইফ দুইটা চার্জের পরিমাণ এক্স্যাক্টলি সেম, এইখানেও +q, এইখানে -q। এখন একটা প্লাস একটা মাইনাস ভিতরে তো হবে না, নিশ্চয়ই বাইরে নিষ্ক্রিয় হবে। কিন্তু বাইরে নিষ্ক্রিয় হইলে এখন প্রশ্ন হচ্ছে এই পাশে হবে নাকি এই পাশে হবে? কারণ এখানে পরিমাণের দিক থেকে কেউ তো কারো চেয়ে কম না, দুইটাই তো সমান সমান। তাহলে এখানে নিষ্ক্রিয় কোথায়? এইখানে নিষ্ক্রিয়, এইখানে নিষ্ক্রিয় কোথায়? আমরা তো খুঁজে পাচ্ছি না। কারণ এদিকেও না এদিকেও না, কারণ কে ছোট তুমি তো বলতে পারবা না। +q আর -q, অ্যামাউন্ট তো দুইটারই কিউ, কাজে এর মধ্যে তো ছোট বড় কেউ নাই। তাহলে এটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায়। খুঁজেই যেহেতু পাচ্ছি না, তাহলে কি করা যায়? এই যে সিচুয়েশনটা, একটা +q চার্জ আর একটা -q চার্জ, সমান সমান বিপরীতধর্মী চার্জ নির্দিষ্ট দূরত্বে আছে, এইটাকেই বলে হচ্ছে একটা ডাইপোল। এইটাকেই বলে একটা ডাইপোল। তাহলে এইবার ডাইপোলের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাই, চলো। এই যে আমার ডাইপোলটাকে আমি এখানে একটু বড় করে আঁকি। এখানে হচ্ছে একটা +q চার্জ, এখানে একটা -q চার্জ। এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ইচ্ছা করে লিখব 2l। কেন 2l লিখব? কারণ এই দুই চার্জের মধ্যবর্তী যেই পয়েন্টটা, মধ্যবিন্দু, এই পয়েন্টটার নাম দিব আমরা ও বা কেন্দ্র, কেন্দ্র ও। তাহলে কেন্দ্র থেকে যে কোনো একটা চার্জের দূরত্ব হচ্ছে এল, অন্য একটা চার্জের দূরত্ব এল, তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতে পারি 2l। এইটাকে বলে হচ্ছে ডাইপোলের অক্ষ। এই যে এটাকে বলে ডাইপোলের অক্ষ, দুইটা চার্জের সংযোগকারী সরলরেখা যেটা, সেটাকে বলা হচ্ছে ডাইপোলের অক্ষ আর বা অ্যাক্সিস। আর এই যে এই মাঝখানের যে বিন্দুটা, এটাকে আমরা বলবো ডাইপোলের কেন্দ্র। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে অক্ষ। এখন ডাইপোল ভ্রামক বা দ্বিপোল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম আছে। তাহলে হচ্ছে দ্বিপোল ভ্রামক, দ্বিপোল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম আছে। এই দ্বিপোল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, এটাকে পি দিয়ে লেখে, পি। তাহলে পি একটা ভেক্টর রাশি। তাহলে পি এর ডিরেকশনটা কোন দিকে একটু পরে বলতেছি। পি হচ্ছে যে কোনো একটা চার্জের মান নাও, এই যে যে কোনো একটা চার্জের মান নিলাম ইনটু মধ্যবর্তী দূরত্ব।
মধ্যবর্তী দূরত্ব কত আমাদের? টুয়াইস এল। এই এল এর দিক হচ্ছে পি এর দিক। এখন কথা হচ্ছে এল এর দিকটা কোন দিকে? এল এর দিকটা এখানে বাই কনভেনশন মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হচ্ছে এল এর দিক। মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে এল এর দিক। তুমি জিজ্ঞেস করতে পারে কেন মাইনাস কিউ এর থেকে এল এর দিকে, কেন এটার দিক? এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, যদি তুমি এখানে বল রেখা চিন্তা করো বাইরে, ভিতরের অংশে না, বাইরের অংশে যদি বল রেখা চিন্তা করো, তাহলে বল রেখাটা কেমন? বল রেখাটা হচ্ছে প্লাস থেকে বের হয়ে মাইনাসে এসে ঢুকে। সেটাকে যদি তুমি কন্টিনিউ করতা তাহলে মাইনাস থেকে প্লাসে যাইতো। কিন্তু ভিতরে আমরা জানি বাস্তবে বল রেখা হচ্ছে প্লাস থেকে মাইনাসে। এই যে প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, এদিকেও প্লাস থেকেই মাইনাসে ঘুরে যায়। কিন্তু ভিতরে কি হচ্ছে যদি আমরা না জানতাম বা না দেখতাম, তাহলে দেখতাম প্লাস থেকে এইভাবে বল রেখা বের হচ্ছে, সেটা অসীম তক ঘুরে আবার হচ্ছে এখানে মাইনাস দিয়ে ঢুকতেছে। তাহলে এটাকে কন্টিনিউ করলে এটা এদিকে আসতো। মানে হচ্ছে এইখান থেকে যেই বল রেখাটা সোজা এদিকে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে অসীম থেকে ঘুরে আবার মাইনাস দিয়ে এদিকে আসতেছে। তাহলে সেটা কন্টিনিউ করলে এদিকে যাইতো। তো এরকম একটা চিন্তা ভাবনা থেকে মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে আমার ডাইপোলের ডিরেকশন। আরো সহজ কথায় তুমি বলতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে এই ইয়া বের হয় কোন দিক দিয়ে, বলরেখা বের হয় কোন দিক দিয়ে? এদিক দিয়ে। বলরেখা ঢুকে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তাহলে বলরেখা যেদিক দিয়ে বের হয় ওই দিকটাই হচ্ছে আমার ডাইপোলের দিক। সো ওই দিকটাই যদি ডাইপোলের দিক হয়, তাহলে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে বললে তো কোনো সমস্যা নাই। তাহলে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে হচ্ছে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল বা দ্বিপোল ভ্রামকের দিক। তাহলে 2L × Q এটাই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু, আর ডিরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে অক্ষ, এই দূরত্বটাকে বলা হচ্ছে ডাইপোলের দৈর্ঘ্য। তাহলে যে ডাইপোলের এটা হচ্ছে দৈর্ঘ্য, ডাইপোলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 2L ধরি আমরা, আর ডাইপোলের প্রত্যেকটা চার্জের পরিমাণ হচ্ছে কিউ ধরছি। শেষ। এটাই হচ্ছে ডাইপোল। ফাউজিয়া জিজ্ঞেস করছো যে ইয়ার ফাইনালে আইডিয়াল গ্যাস আছে, তুমি এটা শেষ করো নাই, তাহলে 2 দিনে শেষ করা যাবে কিনা বা করতে পারবা কিনা? অফকোর্স। আইডিয়াল গ্যাসের উপরে হচ্ছে এই মডিউলে আমি যে ক্লাসগুলা নিছি, তুমি যদি স্পিড বাড়াই দিয়েও দেখো, আশা করি তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ওইখানে কিন্তু ইন্ডিকেশন দিয়ে দেওয়া আছে যে কোন মানে সংজ্ঞাগুলা লাগে, কোন হচ্ছে পার্থক্যগুলা লাগে, এগুলো কিন্তু একবার করে বলা আছে। সো ওই সংজ্ঞা আর পার্থক্য তুমি যেই বই পড়তেছো, তোমার বই থেকে হুবহু ওই সংজ্ঞাগুলা হচ্ছে একবার করে খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। তাহলে সংজ্ঞা আর পার্থক্য বা ব্যাখ্যা এখান থেকে তোমার নাম্বার কাটা যাবে না। আর ক্লাসে যা পড়াইছে এখানে থিওরি আছে, প্র্যাকটিস প্রবলেম আছে, ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর আছে, এগুলো তো আছেই। তুমি জাস্ট ওই স্পিড বাড়াই দিয়ে একবার অন্তত দেখে ফেললেই হয়ে যাবে। সো খুবই সম্ভব, খুবই সম্ভব। তো ক্লাসগুলো তো এই মডিউলে এত বড় বড় না, ছোট ছোট ক্লাস। তো তুমি কম্প্রেস করে নিলে, মাঝখানে যে তোমাদের কমেন্ট পড়তেছি, বিরতি দিছি, ওই পার্টটুকু টেনে টেনে গেলে খুব ইজিলি সম্ভব। কিন্তু ঠান্ডা মাথায়, ডেফিনেটলি ঠান্ডা মাথায়। আর হ্যাঁ, ও রাজু বলছে যে স্কিপ করে কেন, ইজি তো। আরে এখনো তো ওই পার্টে আসিনি যেই পার্টের জন্য স্কিপ করে। মিয়া দাঁড়াও আসতেছি। আর স্কেলার ফর্মুলা কি আছে? লুৎফুর জিজ্ঞেস করছো। স্কেলার ফর্মুলা হচ্ছে তুমি যদি স্কেলার ভ্যালু লিখতে চাও পি এর, সেটা হচ্ছে জাস্ট 2L/Q। এটাই তো, আর তো কিছু না, জাস্ট ভ্যালুটা। তাহলে এইবার চলো আমরা হচ্ছে ওই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। তড়িৎ দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামক তো এই পৃষ্ঠায় দেখানোর কথা ছিল, সমস্যা নাই। P = 2L × Q। এল এর দিক হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আচ্ছা, ডাইপোল ভ্রামক যেহেতু হচ্ছে ভেক্টর, তাহলে তো ভেক্টর অ্যাডিশন করতে পারা উচিত, তাই না? তো একটু পরে আমরা সেটাও দেখব। চলো একটু আগাই। প্রথমে বলছে একটা পজিট্রন। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের প্রতিকণিকা, এটার চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু পজিটিভ, +1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং একটি ইলেকট্রন, ইলেকট্রন চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এরা হচ্ছে পরস্পর থেকে এত মিটার দূরে অবস্থিত থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু ভ্রামকের মান কত এবং এর অভিমুখ কি? তাহলে আমরা একটা ইলেকট্রন আঁকলাম, একটা পজিট্রন আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের পজিট্রন। দুইটারই চার্জের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। এই যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে
প্লাস। তাহলে এটা ইলেকট্রন, এটা পজিট্রন। এদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ 2s এই দূরত্বটা বলে দিছে 10⁻⁻8 মিটার, এইটা। তাহলে এখন আমাদের বলছে ডাইপোল ভ্রামকের মান কত। মান বললে তো পি ইকুয়ালস টুয়াইস এল ইন্টু কিউ, আর তো কিছু না। তাহলে হচ্ছে টুয়াইস এল কত, 10⁻⁻8, আর কিউ কত, 1.6 10⁻⁻19। কেউ আবার এখানে বাহাদুরি করে 2 দিয়ে গুণ করে দিও না, কারণ টুয়াইস এল এরই ভ্যালু বলা আছে 10⁻⁻8, কারণ বলছে পরস্পরতে এত দূরত্বে অবস্থিত, পরস্পর থেকে যত দূরত্বে সেটাই কিন্তু টুয়াইস এল। ভুলেও এটাকে এল ভেবে এটাকে আবার 2 দিয়ে গুণ কইরো না কিন্তু। এই সিলি মিস্টেকটাও অনেক মানুষ কেন জানি করে। অনেক সময় প্রশ্নে এটাও দেওয়া থাকে এল কত, কেমনে দেওয়া থাকে, বলে যে একটা কেন্দ্রবিন্দু, ডাইপোলের কেন্দ্রবিন্দু থেকে চার্জগুলো এত দূরত্বে আছে, তাহলে তো এটাও এত দূরে এটাও এত দূরে, ওইভাবে বললে হচ্ছে এল এর ভ্যালু বলছে। বাট এখন কি বলছে, পরস্পর থেকে এত দূরে, তার মানে তোমাকে টুয়াইস এল এর ভ্যালুই বলে দিছে। তাহলে টুয়াইস এল বসাইলাম, কিউ বসাইলাম, তাহলে আমরা ডাইপোল ভ্রামকের মান পেয়ে গেছি 10⁻⁻8 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে 1.6 10⁻⁻27, 1.6 10⁻⁻27। এটার একক কি, এটা কুলম্ব, এটা মিটার। তাইলে কুলম্ব মিটার, কুলম্ব মিটার হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট। আর দিক কোন দিকে, অভিমুখ, অভিমুখ, অভিমুখ ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে। আমি বাংলায় লিখলাম না, তুমি বাংলায় লিখবা। অভিমুখ হচ্ছে ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে, ব্যাস। লুৎফর রহমান জিজ্ঞেস করছো যে তাইলে 2l ইউজ করে কেন, হিসাবের সুবিধার জন্য। একটু পরে দেখবা আমরা সামনে যখন হিসাব নিকাশ করব, হিসাবটা সুন্দর আসে, ফর্মুলাটা সুন্দর আসে, ওই জন্য। অথবা যে ফর্মুলা বানাইছে তার হচ্ছে ওসিডি ছিল, এই জন্য সে এটাকে 2s ধরছে। শুধু এল ধরলে কি ফর্মুলা আসতো না, আসতো, কিন্তু একটু দেখতে বিদঘুটে হইতো, এইটাই, আর কোনো তফাৎ নেই। ওকে, নেক্সট। এই যে সমবাহু ত্রিভুজের 3 শীর্ষবিন্দুতে 3টা আধান, একটা হচ্ছে কিউ, একটা -2q, একটা হচ্ছে আবার কিউ। তাহলে তুল্য দ্বিমেরু ভ্রামকের মান কত, তুল্য দ্বিমেরু ভ্রামকের মান কত। তাহলে এই প্রবলেমটা ইন্টারেস্টিং কেন, দেখো ত্রিভুজ কই পাবো, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকি। এই 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 সমবাহু হয়েছে কিনা জানি না, ধরলাম আপাতত এটাই সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ যদি এটা হয়ে থাকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি করে না, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা থিটা হইলে এটাও থিটা, এটাও থিটা, এবং সব জায়গায় থিটার ভ্যালু হচ্ছে 60। এখন এইখানে হচ্ছে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে হচ্ছে -2q চার্জ আছে, আর এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ আছে। আচ্ছা, ওই যে -2q চার্জ, সেটাকে আমরা এইভাবে যদি লিখি আমাদের কি কোনো সমস্যা আছে? আমি এখানে লিখলাম যে এই শীর্ষে একবার -q চার্জ আছে, আবার লিখলাম যে এই শীর্ষে -q চার্জ আছে, তাহলে কি কেউ আমাকে না করবে যে এই শীর্ষে কি আছে ভাই, একটা -q চার্জ আছে, আবার আরেকটা -q চার্জ আছে, না কোনো সমস্যা নাই। তাইলে দেখো আমি কিন্তু বলতে পারি যে ভাই এই যে এইটা একটা ডাইপোল, এইটা একটা ডাইপোল। আবার বলতে পারি এই যে এইটা আরেকটা ডাইপোল। তাহলে এই ডাইপোলের যেই মোমেন্ট সেটা কত হবে, এই কিউ আর এই কিউ এর পরিমাণ যা, এই কিউ আর এই কিউ এর পরিমাণ তো সেই একই পরিমাণ। তাহলে এই বরাবর যদি ডাইপোল মোমেন্ট হয় P1, আর এই বরাবর যদি ডাইপোল মোমেন্ট হয় P2, তাহলে এটাকে ভেক্টর আকারে লিখলে জিনিসটা কেমন আসবে দেখো তো, যে এই যে এই কোনাকুনি বরাবর ডাইপোল মোমেন্ট কাজ করতেছে P1, আর এই কোনাকুনি বরাবর ডাইপোল মোমেন্ট কাজ করতেছে P2। কিন্তু আমরা আবার এটাও জানি, যেহেতু দুইটা ডাইপোলই প্লাস কিউ আর মাইনাস কিউ নিয়ে গঠিত, চার্জের হেরফের নাই, কম বেশি নাই, তাইলে আমরা আবার এটাও জানি এই P1 আর P2 উভয়ের ভ্যালু হচ্ছে সেম পি। সেই ভ্যালুটা কত, এই যে এই ডিস্টেন্সটা কত, সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেই, যেহেতু দৈর্ঘ্য এখানে বলে নাই, তাহলে সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ। তাইলে এই এই হচ্ছে আমাদের এই দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটাকে বসাইলাম এ, আর যে কোনো একটা চার্জের পরিমাণ বসাইলাম কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের পরিমাণ।
এখন তাইলে দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওদের লব্ধি কোণ বরাবর কাজ করবে? এই যে এই বরাবর কাজ করবে। সেটা যে কোনো একটার সাথে মনে করো ফাই অ্যাঙ্গেল কাজ করলো। তাহলে এই লব্ধি যেটা, সেটাকে আমরা হচ্ছে পি প্রাইম বলতে পারি, পি প্রাইম। তাইলে এই পি প্রাইমের ভ্যালুটা কত? পি প্রাইমের ভ্যালুটা কত? তাহলে এই দুইটারই ভ্যালু তো পি। তাহলে দুইটা ভেক্টর যখন 60 ডিগ্রিতে কাজ করতেছে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 × p × p কজ 60 ডিগ্রিজ। তাহলে দেখি কত হয়। তাহলে এইখানে রুটের ভিতরে আসতেছে টুয়াইস পি স্কোয়ার প্লাস টুয়াইস পি স্কোয়ার ইন্টু কজ 60 মানে কত? হাফ। তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে পি স্কোয়ারটা যদি আমরা কমন নেই, কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসি, তাহলে শুধু পি। আর এখানে ভিতরে কি পাচ্ছি? ভিতরে পাচ্ছি হচ্ছে এখানে একটা 2 থেকে যাবে, আর এখানে 2 কাটা, তাহলে এখানে হাফ থাকবে। তাহলে হচ্ছে p√3, p√3। তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে a কিউ। তাহলে হচ্ছে a কিউ√3, a কিউ√3 এইরকম আসতেছে না? a কিউ√3। তাহলে সেইটা যে কোনো একটার সাথে কত অ্যাঙ্গেল করবে? আচ্ছা, দুইটা সমান সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা আসবে হচ্ছে 30 ডিগ্রি। তুমি কারণ হিসাবে লিখে দিবা, যেহেতু সমমানের ভেক্টরের লব্ধি, যেহেতু সমমানের ভেক্টরের লব্ধি, এটা মনে আছে না? এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যদি সমান হয়, তাদের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটার ভ্যালুও পি, এটার ভ্যালুও পি। তাহলে এটার মাঝখানে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে যে কোনো একটার সাথে লব্ধির অ্যাঙ্গেল কত হবে? 30। এই পাশেও কত হবে? 30। সেম সেম। তাহলে এটার আমাদের ওই যে টেন থিটা দিয়ে বাইর করা লাগবে না, এমনি বের হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমরা আর 2টা মিনিট পর, জাস্ট 2টা মিনিট পরে নামাজের বিরতিটা দিই। 2 মিনিট, 2 মিনিট পরে আমরা নামাজের বিরতিটা দিই। তাহলে তুল্য দ্বিমেরু ভ্রামকের মান বোঝা গেছে তো? তুল্য দ্বিমেরু ভ্রামকের মান তাহলে এটা যদি পি আর এটা যদি কিউ হইতো, মানে এটা পি এটাও পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p × p কজ 60 ডিগ্রি। এই হ্যাঁ, অ্যান্সারে এ থাকবে, যেখানে বলা থাকবে যে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্রেক 50 দিব না 55 দিব? আচ্ছা 55 দিব। ঠিক আছে, আমরা চলে এসেছি। চলো এরপরে একটু অপেক্ষাকৃত জটিল জিনিসগুলো দেখি। তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব, এইটা আমাদেরকে থরলি দেখতে হবে। আর তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য। সো বিভব আর প্রাবল্য, এই জিনিসটা হচ্ছে আমরা এখন আলাদা করে বের করব। ঠিক আছে? তাহলে বিভব কেমনে বের করা যায়? সহজ হিসাব, বিভব বের করা বরং ইজিয়ার। কেন ইজিয়ার? স্কেলার তো, এই জন্য কোনো আমার ভেক্টর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে আমি এই ছবিটা বরং একটু বড় করে আঁকি। যত বড় করে আঁকবো তত সুবিধা। এই বিরাট বড় একটা দূরত্ব নিলাম। যদিও ডাইপোলের দুইটা চার্জের মধ্যে দূরত্ব এত বড় কখনোই হবে না, অনেক ছোট হয়, প্র্যাকটিক্যালি অনেক ছোট হয়। যেমন বাস্তব জীবনে একটা ডাইপোলের এক্সাম্পল কি হইতে পারে? হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করো। সেন্টারে কি থাকে? একটা প্রোটন। বাইরে কি ঘুরে? একটা ইলেকট্রন। তাহলে এদের চার্জ কি সমান সমান এবং বিপরীত না? তাহলে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এই তো তোমার কি হয়ে গেল? ডাইপোল হয়ে গেল। সো এদের মাঝখানে ডিস্টেন্স কত? মাত্র 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি? 10⁻10 মিটার। তাহলে 0.53 × 10⁻10 মিটার। তো এগুলো হচ্ছে বাস্তব জীবনে এক একটা ডাইপোল। তারপর হচ্ছে পানি, পানির মলিকুল একটা ডাইপোল না? পানির মলিকুল কেমনে ডাইপোল হয়? তুমি বলতে পারো যে এখানে তো তিনটা জিনিস আছে, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। কেন? এই যে একটু আগে আমরা একটা অঙ্ক করলাম, এখানে কি এই মাথাটা বেশি নেগেটিভ আর এই মাথা দুইটা হালকা পজিটিভ। মিল পাচ্ছো?
পানির মলিকুলে কি থাকে? অক্সিজেনটা হচ্ছে হালকা তড়িৎ ঋণাত্মক, আর হচ্ছে তোমার এই হাইড্রোজেন দুইটা কি থাকে? হালকা তড়িৎ ধনাত্মক থাকে। সো এখানে অক্সিজেনের সাথে এক পাশের হাইড্রোজেন, আবার অক্সিজেনের সাথে আরেক পাশের হাইড্রোজেন, দুইটা ইন্ডিভিজুয়াল ডাইপোল, তাদের লব্ধি একটা ডাইপোল মোমেন্ট আমরা কিন্তু পেয়েই যাই। সো এই জন্য পানিও কিন্তু আসলে একটা, পানির অণু কিন্তু একটা ন্যাচারাল ডাইপোল হিসাবে কাজ করে। তো সেই জন্য ডাইপোলের দৈর্ঘ্য এত বড় আসলে হয় না, তো আমরা এটা বোঝানোর জন্য আসলে নিছি। তো ডাইপোলের কেন্দ্রটা চিহ্নিত করি যে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে আমরা একটা দূরত্ব নিলাম। হ্যাঁ, এই যে কেন্দ্র থেকে একটা দূরত্ব নিলাম, এই দূরত্বটা হচ্ছে আর। আর ডাইপোলের যে লেংথ, ডাইপোলের টোটাল লেংথ কত? টুয়াইস এল। তাহলে এইটুকু দৈর্ঘ্য একটা এল, এইটুকু দৈর্ঘ্য একটা এল, এটা হচ্ছে ডাইপোলের কেন্দ্র। তাহলে একটা মনে করো আমাদের মাইনাস কিউ চার্জ, আর একটা মনে করো আমাদের প্লাস কিউ চার্জ। তো ডাইপোলের অক্ষের সাথে এই যে দূরত্ব, সেটার একটা অ্যাঙ্গেল নিব আমরা, প্লাস কিউ চার্জ যেদিকে, সেদিকে অ্যাঙ্গেলটা নিয়ে আমাদের ফর্মুলাটা ডেভেলপ করব। ঠিক আছে? তুমি চাইলে ওই পাশেও নিতে পারতা, তাতে কিচ্ছু আসে যায় না, হয়তো ফর্মুলার চেহারা একটু ডিফারেন্ট হবে, ভ্যালু তো একই আসবে। আচ্ছা, এখন আমাদের জানা দরকার ওই যে ওই পয়েন্টটা, আর দূরত্বের যেই পয়েন্টটা, ওই পয়েন্টে আমাদের ভোল্টেজ কত বা বিভব কত, সেইটা আমরা কিভাবে বের করব? আমরা আমাদের এই ডাইপোলের একটা প্রান্ত থেকে ওই পর্যন্ত একটা দূরত্ব নেই। এই যে এই দূরত্বটা নিলাম, এটা কতটুকু কাছাকাছি আনা যায়? এর চেয়ে বেশি আনা যাচ্ছে না, সমস্যা নাই, আমরা হচ্ছে এইটা নেই, তাইলে প্রবাবলি আনা যাবে। এই, আচ্ছা যতটুক যায়, আমি দরকার হলে আরটাই চেঞ্জ করে ফেলি, এই পর্যন্ত দেই। এই যে, সো এই যে এইটুকু হচ্ছে আমাদের আর দূরত্ব। তাহলে এই দূরত্বটা কি? এই আর এর চেয়ে একটু বেশি। আবার যদি আমি এইখান থেকে লাইনটা নিই, যে এখান থেকে লাইনটা নিই, তাহলে সেটা দেখা যাচ্ছে আমার আর এর চেয়ে একটু কম। তো কতটুকু বেশি কতটুকু কম, এটা আমি কেমনে বুঝবো? আমি এই আর কে পিছন দিকে এক্সটেন্ড করি, এই যে বর্ধিত করলাম। তো বর্ধিত করে এটার উপর থেকে একটা লম্ব টানি, এই যে বর্ধিত করে এটার উপর থেকে লম্ব টানলাম। একইভাবে এটার উপর থেকে এই যে এখানে একটা লম্ব টানলাম, তাইলেই তো হয়ে গেল। তো এইখানে এই দূরত্বটা যতটুকু, এই দূরত্বটা ততটুকুই। সেটা কতটুকু? তুমি এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও, সমকোণী ত্রিভুজের দিকে তাকাও। এইটা 90 ডিগ্রি, এটা থিটা, এইটা এল। তাহলে এতটুকু কত হবে? এল কস থিটা। আর এটা কত হবে? এল সাইন থিটা। তাহলে আমি এখানে একটু লিখে নেই, এই যে এইটুকু হচ্ছে আমাদের এল কস থিটা। ঠিক একইভাবে এটাও কি? এটা থিটা হলে এটাও থিটা, এটা এল হইলে এটাও এল কস থিটা। এল কস থিটা। তাহলে এই পুরাটুকু তো আর, তাহলে এই আর এর সাথে এল কস থিটা যোগ করলে যেই পুরাটা হয়, এই যে এইটুকু আর, তার সাথে এল কস থিটা যোগ করলে কি এটার সমান হয়? তাহলে এই পাশের দূরত্বটা হচ্ছে আর প্লাস এল কস থিটা। ঠিক তেমনি এই আর এর থেকে এল কস থিটা বাদ দিলে যেটুকু থাকে সেটা হচ্ছে এইটার সমান। হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো ছোট হইলে এটা পারফেক্টলি ম্যাচ করে, নাইলে অ্যাপ্রক্সিমেট। তাহলে এইটুকু হচ্ছে আর মাইনাস এল কস থিটা। এটা সিম্পল জিওমেট্রিক অ্যাপ্রক্সিমেশন। কারণ আসলে তো তুমি দেখতে পাচ্ছ যে, কি রে ভাই, এইটা আর এইটা কেমনে সমান হয়? না, এইটা আর এইটা সমান হবে কখন? যখন এই অ্যাঙ্গেলটা অনেক ছোট, এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা না, সরি অ্যাঙ্গেলটা না, মানে এই দূরত্বটা যখন অনেক ছোট, অ্যাঙ্গেল বলি ভুল বলছি। এই যে এই দূরত্বটা যখন অনেক ছোট, এই দূরত্বটা যত ছোট হবে, এইটা আর এইটা তত কাছাকাছি হবে, কিংবা এইটা আর এইটা তত কাছাকাছি হবে। সো এখন আপাতত অ্যাপ্রক্সিমেশন ডিস্টেন্স হচ্ছে মাইনাস থেকে এত, প্লাস থেকে এত ডিস্টেন্স। তাহলে এই পয়েন্টে যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল ভি, সেই ভি ইকুয়ালস তুমি কি লিখতে পারবা? এই প্লাস চার্জের জন্য যতটুকু পটেনশিয়াল, আর এই মাইনাস চার্জের জন্য যতটুকু পটেনশিয়াল, তাদের বীজগাণিতিক সমষ্টি। তাই যদি হয় তাহলে দেখো তো, 1/4 পাই ইপসাইলন নট আমি কমন নিলাম। প্লাস কিউ থেকে আমার দূরত্ব হচ্ছে আর মাইনাস এল কস থিটা, আর মাইনাস কিউ থেকে আমার দূরত্ব হচ্ছে আর প্লাস এল কস থিটা। তাহলে বিভবগুলো আমি যোগ করছি ঠিকই, কিন্তু প্লাস কিউ আর মাইনাস কিউ ওদের নির্ধারিত চিহ্ন সহই বসাইছি। তাহলে আসলে টোটাল বিভবটা কি দাঁড়ায় দেখো। তাহলে 1/4 পাই ইপসাইলন নট কমন নিলাম, এই কিউও চাইলে আমি এখান থেকে কমন নিতে পারি। তাহলে পরে থাকে 1/r-এল কস থিটা মাইনাস 1/r+এল কস থিটা ইকুয়ালস Q/4 পাই ইপসাইলন নট কমন নিলাম, নিচে এই দুইটার গুণফল, গুণফল করলে আসবে কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কজ স্কোয়ার থিটা।
আর এখানে আসবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। তাহলে এখন কি কি কাটা যায়? এই যে প্লাস আর মাইনাস আর কাটা যায়। তাহলে ফাইনালি ফর্মুলাটা দাঁড়ায় কিউ বাই 4 পাই এপসাইলন নট, উপরে হচ্ছে এল কস থিটা যোগ করলে কি টুয়াইস এল কস থিটা, তাহলে টুয়াইস এল কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই যে এটা। এখন একটু দেখো তো, টুয়াইস এল ইন্টু কিউ, এটাকে তো আমরা জানি পি হিসাবে, টুয়াইস এল ইন্টু কিউ এটাকে পি হিসাবে জানি। তাহলে তো আমি এটা লিখতেই পারি পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ব্যাস, এইটাই আমার বিভবের ফর্মুলা। ওই যে ওই লাস্টেরটাই আমার বিভবের ফর্মুলা। কিন্তু অ্যাজ আর ইজ ফার ফার গ্রেটার দেন এল, নর্মালি এল এর চেয়ে আর হচ্ছে অনেক বড়, তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি। কেমনে? ওই যে দেখো, আর এর তুলনায় এল এমনিই ছোট, তাহলে এল স্কোয়ার কস স্কোয়ার থিটা তো এর চেয়ে আরো ছোট, তাহলে এটা বাদ দাও। বাদ দিলে লেখা যাবে উপরে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ব্যাস, তাহলে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। প্রপার ফর্মুলাটা পাইতে গেলে কি করতে হবে? এই যে এইটা। আচ্ছা, এটাও কি একেবারে 100% প্রপার ফর্মুলা? না, কারণ এখানে এই ডিস্টেন্সটা, সরি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটাকে আমরা সমান ধরছি, আবার হচ্ছে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাকে আমরা সমান ধরছি, যেটা এই দূরত্বটা ছোট হইলে অ্যাপ্লিকেবল। ঠিকই তো আছে, বাস্তবে তো ছোটই। তাহলে আমরা ভি এর একটা ফর্মুলা পাইলাম, পি কস থিটা বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব। আচ্ছা, যে কোনো বিন্দুতে বিভব না হয় আমরা পাইলাম, এই এটাকে আমরা একটু কপি করি তো, এটাকে একটু কপি করি। আমরা এখন যে কোনো বিন্দুতে না বলে যদি এমন বলতাম, এই যে ধরো তড়িৎ দ্বিমেরু এর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে, লম্ব দ্বিখণ্ডক এর যে কোনো বিন্দুতে বিভব, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইতো? ব্যাপারটা এমন দাঁড়াইতো না, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এই যে আর, আর যেটাই নেই না কেন আমার থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। আর আমার ফর্মুলায় কি বলে? ফর্মুলায় বলে ভি ইকুয়ালস হচ্ছে পি কস থিটা বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, অ্যাপ্রক্সিমেট ফর্মুলা যেটা। তাহলে থিটা তো 90 ডিগ্রি, তাহলে কস 90 তো জিরো, তার মানে হচ্ছে ভি জিরোই আসবে। হ্যাঁ, তার মানে এটা তো নিশ্চিতভাবে এখন বোঝা গেল লম্ব দ্বিখণ্ডকের, হ্যাঁ এই যে আমাদের যে ডাইপোল, ডাইপোলের লম্ব দ্বিখণ্ডকের উপরের যে কোনো বিন্দুর বিভব শূন্য, লম্ব দ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুর বিভব শূন্য। লম্ব, কারণ আর এর ভ্যালু যাই হোক না কেন, থিটা 90 হইলে কস 90 জিরোই হবে। লম্ব দ্বিখণ্ডকের ওপর সকল সকল বিন্দুর বিভব শূন্য। আচ্ছা, তাইলে কি এটা একটা সমবিভব রেখা? হ্যাঁ, এটা একটা সমবিভব রেখা। আচ্ছা, তাহলে এই বরাবর যেই তলটা কল্পনা করতে পারবো আমরা, আমাদের এই ডাইপোলের সাথে লম্বভাবে যেই তল কল্পনা করতে পারবো, এই তলটা কি তাহলে সমবিভব তল? হ্যাঁ, এটা সমবিভব তল। বুঝতে পারছো না? তাহলে এখানে এটা একটা সমবিভব রেখা, আর এই বরাবর যে তলটা কল্পনা করতে পারবো এই আমাদের ডাইপোলের সাথে লম্বভাবে, এটা একটা সমবিভব তল। তাহলে মারাত্মক ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমরা ফর্মুলা ডেভেলপ করে ফেলছি, সেখানে একটা স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করলাম। কি করলাম? স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করলাম। কন্ডিশন অ্যাপ্লাই করে এই যে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি বসায় এটা বানাইছি। এইটা দিয়ে তুমি অক্ষের উপরেও যে কোনো বিন্দুতে বিভব বের করতে পারবা। কিন্তু মনে রাখো, আমরা ফর্মুলাটা ডেভেলপ করছিলাম কি হিসাবে? ফর্মুলাটা ডেভেলপ করছিলাম আর এর ভ্যালু এল এর চেয়ে বড় ধরে, তাই না? তাহলে সেই সব ক্ষেত্রে আমরা অবশ্যই এই ফর্মুলাতে আর এর ভ্যালু এল এর চেয়ে বড় ধরে, যে এই ফর্মুলা বলতে হচ্ছে মেইন ফর্মুলা, যেটা মেইন ফর্মুলা কোনটা?
পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সো এই মেইন ফর্মুলায় আমরা হচ্ছে ওই আর এর ভ্যালু এল এর চেয়ে বড় ধরে করছিলাম। তো ওইরকম যে কোনো ভ্যালু ধরে এটা করা যাবে, কোনো সমস্যা নাই। অক্ষের উপরে, অক্ষের উপরে। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে? সেক্ষেত্রে এদিকে হইলে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, আর যদি অক্ষের উপরে এদিকে কোনো বিন্দু নাও অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, তাই না? তো এরকম কিছু অঙ্ক আমরা পরে সামনে দেখবো না, অসুবিধা নেই। আর যদি আর এর ভ্যালু তোমার এল এর চেয়ে ছোট হয়, মানে দুইটার মধ্যবিন্দুতে কোনো একটা মানে মধ্যবিন্দু না, এই দুইটার ভিতরে কোনো একটা পয়েন্টে বিভব, তাইলে তো আর এটা এই ফর্মুলার ঝামেলায় যাওয়ারই দরকার নাই। আমরা তো অলরেডি জানি যে দুইটা চার্জের জন্য একটা বিন্দুতে বিভব কতটুকু হবে, এটার জন্য বিভব নিব, এটার জন্য বিভব নিব, দুইটা বিভব যোগ করব, শেষ। খুবই সিম্পল। তাহলে এটা আমরা এর আগে অনেকবার করে ফেলছি, তাহলে ওই ঝামেলা আর নাই। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব বের করতে পারলাম। তাহলে এখন এই ফর্মুলাটা, এই বড় ফর্মুলাটা যেটা, এইখানে আসলে ভ্যারিয়েবল কে কে? এই কিউ বা এই কিউ তো ভ্যারিয়েবল না। তাহলে ভ্যারিয়েবল হচ্ছে আর এবং থিটা। তাহলে আর এর ভ্যালু বাড়াইলে আমি দূরবর্তী কোনো পয়েন্টের বিভব পাই, কমাইলে কাছের কোনো পয়েন্টের বিভব পাই। থিটার ভ্যালু চেঞ্জ করলে এদিকের বা এদিকের কোনো একটা পয়েন্টের আমরা বিভব পাই। তাহলে আর এবং থিটাকে চেঞ্জ করে যে কোনো বিন্দুতে আমরা যাইতে পারি। তাহলে এই জন্য বলছে যে এই ফর্মুলাটা হচ্ছে যে কোনো বিন্দুর বিভবের ফর্মুলা। দ্যাটস ইট। ওকে, এইবার আসি রিয়েল কঠিন কাজে। সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য, এইটা প্রথমবারে গ্রাস্প করতে পারাটা একটু ডিফিকাল্ট, বা ঠান্ডা মাথায় দেখো, আমার আশা হচ্ছে যে তোমরা আসলে পারবা। তাহলে আমি এখানে হচ্ছে একটা ছবি আঁকি। এটা আমার মাইনাস কিউ চার্জ, এটা আমার প্লাস কিউ চার্জ। আচ্ছা, এইখানে পি বিন্দুতে মনে করো এটা হচ্ছে আর দূরত্বের একটা বিন্দু, এই যে এই বিন্দু। তো এই বিন্দুর আমাদের বিভব জানি কত ছিল? এই বিন্দুটাকে আমরা নাম দিলাম পি। ও আচ্ছা, পি তো আমাদের ডিপল ভ্রামক, তাহলে অন্য একটা নাম দেওয়া যাক, মনে করো এম। তাহলে এম বিন্দুর বিভব, এম এর বিভব, এইটার ফর্মুলা তো আমাদের জানা আছে। সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা পি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এই প্লাসের সাথে যে অ্যাঙ্গেলটা, পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, ভেরি গুড। এখন আমরা হচ্ছে প্রাবল্য বের করতে চাই। এখন এই পয়েন্টে বিভব যেইভাবে যেইভাবে চেঞ্জ করা যাবে, প্রাবল্যও সেইভাবে সেইভাবে চেঞ্জ করা যাবে। এখন মনে করো আমি থিটা ফিক্স রাখলাম, শুধু আর কে চেঞ্জ করলাম। থিটা ফিক্স রেখে আর কে চেঞ্জ করলে আমরা হচ্ছে এই বরাবর যাইতে থাকবো, এই যে এই বরাবর যাওয়া আসা করতে থাকবো, এই বরাবর যাওয়া আসা করতে থাকবো। থিটা ফিক্স রাখলাম, আর চেঞ্জ করব, তাহলে কি হবে? এই বরাবর যাওয়া আসা করতে থাকবো, তাই না? তাহলে এই বরাবর যদি যাওয়া আসা করতে থাকি, তাহলে বিভবের পার্থক্য হবে। এখন বিভবের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে যদি সামনে মাইনাস বসাই, তাইলেই কি পাওয়া গেল? নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল। সেইটাই কি ছিল মনে করে দেখো, তড়িৎ ক্ষেত্র ছিল। তাহলে এই বরাবর আমি হচ্ছে ডিস্টেন্স চেঞ্জ করে যেই চেঞ্জটা পাবো ভোল্টেজের, তাহলে এই বরাবর যদি আমি হচ্ছে এই দিক বরাবর ভোল্টেজের নেগেটিভ গ্রেডিয়েন্ট নেই, তাহলে তো এই বরাবর তড়িৎ ক্ষেত্র পাই। তাহলে এইটা আমরা কিসের চেঞ্জ করছি? আর এর চেঞ্জ করছি। তাহলে এই বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা পাবো সেটার নাম দিব আমরা ই আর। তাহলে ই আর কে আমি কি লিখি সবাই একটু দেখো। ই আর এটা হচ্ছে মাইনাস ডিডিআর অফ এই যে পটেনশিয়াল। পটেনশিয়াল কত? পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এইটা কখন? যখন থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট এইরকম। আমি চাইলে যে ডেল্টাও দিতে পারতাম, তাহলে অটোমেটিক্যালি থিটা কনস্ট্যান্ট হয়ে যেত। বাট আমি আলাদা করে লিখে বুঝাই দিলাম যে যখন থিটা কনস্ট্যান্ট, তখন তুমি আর চেঞ্জ করলে তখন হচ্ছে এই বরাবর চেঞ্জটা হয়, এই বরাবর তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যায়। সেইটার ভ্যালু কত একটু দেখি তো, চলো। আচ্ছা, থিটা কনস্ট্যান্ট, তাহলে পি কস থিটা পুরোটাই কনস্ট্যান্ট, 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট। 1/r² কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/r² কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/r² কে ডিফারেন্সিয়েট করলে -2 সামনে চলে আসবে,
আর নিচে আর কিউব, মানে হচ্ছে -2/r কিউব। তাহলে মাইনাস তো একটা অলরেডি এখানে ছিলই, তাহলে আরেকটা মাইনাস আসলে মাইনাসটা বরং চলে যাবে। তাহলে উপরে পি কস থিটা এটা থাকবে, আর 2/r কিউব, 2 এর সাথে 4 কাইটা দিলে এখানে একটা 2 থাকবে। তাহলে 2πε0 আর কিউব এইটা আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ই আর এটার ভ্যালু। ই আর এটার ভ্যালু হচ্ছে পাওয়া গেল। এখন তুমি আরেকটা জিনিস একটু চিন্তা করো তো, আমরা যদি আর কনস্ট্যান্ট রেখে থিটা চেঞ্জ করি তাইলে কি হবে? আর কনস্ট্যান্ট রেখে থিটা চেঞ্জ করলে, তাহলে আমি আর কনস্ট্যান্ট রেখে থিটা চেঞ্জ করলে এই যে এই এই বরাবর একটা রেখা পাবো। আমি কি করছি এখানে, আর কে সেম রেখে থিটাটাকে অল্প একটু ঘুরাইছি। কতটুকু পরিমাণ ঘুরাইছি? ডি থিটা পরিমাণে ঘুরাইছি। ডি থিটা পরিমাণে ঘুরাইলে এটা এইখান থেকে এদিকে কতটুকু সরে যাবে? এই যে এতটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য, সেই পরিমাণ সরে যাবে। তো সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটুকু কত? আর ডি থিটা। কি হইল? আর ডি থিটা। তাহলে এই বরাবর যদি আমরা এখন ভোল্টেজের নেগেটিভ গ্রেডিয়েন্ট নেই, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে ই থিটা। ই আর এবং ই থিটা পরস্পরের সাথে লম্বভাবে আছে, এদেরকে যদি আমরা হচ্ছে লব্ধি করি তাইলে পাবো এই পয়েন্টে সত্যিকারের ই, সত্যিকারের ই বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে আবারও খেয়াল করো, আমরা আর কে কনস্ট্যান্ট রেখে থিটাকে ডি থিটা পরিমাণ ঘুরাইছি, তাহলে এই এম বিন্দুটা কতটুকু সরে যাবে? আর ডি থিটা পরিমাণে সরে যাবে। তাহলে এই ডিরেকশনে ই থিটা যেটা, সেটা হবে হচ্ছে ই থিটা ইকুয়ালস আবারও মাইনাস ডি ডি থিটা। ওই যে এখানে কিন্তু আবার আর আছে, তাহলে এই আরটাকে আগে আলাদা লিখে নিলাম। ডি ডি থিটা অফ এই যে এইটা পি কস থিটা মানে পটেনশিয়াল ডিভাইডেড বাই 4πε0 r²। এইটা কখন? যখন আর কনস্ট্যান্ট, যখন আর কনস্ট্যান্ট। তাহলে এইবার দেখি কি আসে ভ্যালু। এখানে যে এক্সট্রা আর ছিল সেটা আগেই আমরা ওইটার সাথে, ওই r² সাথে গুণ দিয়ে দিতে পারি। গুণ দিয়ে দিলে এদিকে পি, নিচে 4πε0 r³ সেটা আগে থেকেই হয়ে থাকলো। এখন এখানে কস থিটা ছিল, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কস থিটার জায়গায় আসে মাইনাস সাইন থিটা। একটা মাইনাস তো আগে থেকেই ছিল, তাহলে মাইনাস চলে যাবে, তাহলে এখানে সাইন থিটা আসবে। তাইলে সাইন থিটা যদি আসে তাহলে আমরা ভ্যালু কিন্তু পেয়েই গেছি, পি সাইন থিটা ডিভাইডেড বাই 4πε0 r²। এখন আমাদের অ্যাকচুয়াল ই এর ভ্যালু কত? ই থিটা আর ই আর এদের মাঝখানের অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, এদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাইলে ই পাইতে গেলে পিথাগোরাস করা লাগবে। তাইলে ই এটার ভ্যালু হচ্ছে √/, ই আর স্কোয়ার ই থিটা স্কোয়ার। তাহলে ই আর কত ছিল আমাদের? ই আর ছিল হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই 2πε0 r³। এইটাকে আমরা করব স্কোয়ার, আর এটা হচ্ছে পি সাইন থিটা 4πε0 r³ হোল স্কোয়ার, পুরাটার উপরে হচ্ছে রুট। এখন এই ভিতরে আমি হচ্ছে পি ডিভাইডেড বাই 4πε0 r³ কমন নিয়ে আনতে পারি, মানে এদের স্কোয়ার সহ কমন নিতে পারি। বাইরে আনলে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে বাইরে নিয়ে আসলে আমি বাইরে নিয়ে আসতে পারতেছি পি ডিভাইডেড বাই 4πε0 r³। আর ভিতরে এখানে তো হচ্ছে 2 ছিল, 4 ছিল না, তাহলে এখানে একটা 2 থেকে যাবে। তাহলে 2 cos থিটাকে স্কোয়ার করলে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর পুরাটার উপরে রুট তো আছেই। এই যে এটুকু তো রুটের বাইরে বের করে ফেলছি, তাহলে ভিতরের টুকুর জন্য আর তাহলে ব্র্যাকেট না দেই, এখানে আসতেছে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1, তাহলে এখান থেকে একটা cos স্কোয়ার থিটা আর একটা সাইন স্কোয়ার থিটা যোগ করে 1 বানায় ফেলি। তাহলে দেখো সূত্রটা কি আসে। সূত্রটা আসে পি বাই 4πε0 r³ √/1 + 3 cos স্কোয়ার থিটা। ব্যাস এটাই তোমার ফর্মুলা।
তাহলে এইখানেও আর এর ভ্যালু তুমি ভ্যারি করতে পারবা, থিটার ভ্যালু ভ্যারি করতে পারবা। আর এর ভ্যালু বাড়াইলে কমাইলে দূরে যাবে কাছে আসবে, থিটার ভ্যালু বাড়াইলে কমাইলে এদিক সেদিক ঘুরবে। তাহলে যে কোনো বিন্দুতে তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান পেয়ে যাবা। এটা কিন্তু শুধু মানটা বের করছি আমরা, তাই না? ওকে। লুৎফুর রহমান জিজ্ঞেস করছো যে অ্যাকচুয়াল ফর্মুলা কি উপরেরটা না নিচেরটা। ওই যে যদি ভোল্টেজেরটা জিজ্ঞেস করে থাকো, উপরেরটা। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিচেরটা ইউজ করি, বিকজ কনভেনিয়েন্ট। আচ্ছা, রাজু বলছো যে হ্যাঁ তোমরা পারবা ডেফিনেটলি, তোমাদের ব্যস্ত ভালোই। থিটার পার্টটা একটু শর্ট রিক্যাপ করতে বলছো লুৎফুর। আচ্ছা দেখো, লুৎফুর দেখো, আমরা হচ্ছে এখানে আর এর ভ্যালু ফিক্স রাখছি। তাহলে থিটা চেঞ্জ করলে এটা কি এইভাবে ঘুরে না বৃত্তচাপের মতো? তাহলে আমরা থিটার ভ্যালু খুব সামান্য একটু চেঞ্জ করছি, খুব সামান্য, কতটুকু, ডি থিটা। তাহলে ডি থিটা পরিমাণ খুব সামান্য চেঞ্জ করলে এখানে যে বৃত্তচাপটা হয় সেটা এই আর এর সাথে এই বৃত্তচাপটা কি 90 ডিগ্রিতে থাকে। তাহলে আর বরাবর যদি আমরা ই আর পাই, তাহলে তার সাথে 90 ডিগ্রিতে পাবো হচ্ছে ই থিটা। থিটা কেন দিছি? কারণ এটা হচ্ছে আর ফিক্স রেখে থিটা চেঞ্জ করছি। থিটা কতটুকু চেঞ্জ করছি? ডি থিটা পরিমাণ। তাইলে এই এম পয়েন্টটা কতটুকু সরে যাবে? আর ডি থিটা পরিমাণ সরে যাবে। তাইলে এইটার রেসপেক্টে আমি যদি হচ্ছে, বা এই ডিরেকশনে আমি যদি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল নেই, তাহলে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল নিতে গেলে কি করতে হবে? এই যে পটেনশিয়াল, এখানে ডি, নিচে হচ্ছে এই ডিস্টেন্স বরাবর আমার যেই চেঞ্জ, আর সামনে হচ্ছে মাইনাস। তাইলে আমাদের এই আর তো কনস্ট্যান্ট, এই আর হচ্ছে ভিতরে গিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে, বা এটা বাইরেই থাকুক, তুমি ওইটা তো বাইরে আনবা, 4πε আর স্কোয়ার বাইরে আনবা। তাহলে হচ্ছে 4πε আর কিউব। পি বাইরে আনবা, পি বাইরে আনলে কি হবে? পি থাকবে। কস থিটার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, এটাই আসতেছে না? এইটুকুই, আর কিছু না। এরপর বাকি কাজ তো হচ্ছে স্কোয়ার করে যোগ করে রুট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান P/4πε0 আর কিউব √1 + cos² থিটা। এখন আমাকে বলো, এখন তাইলে আমাকে বলো, নিষ্ক্রিয় বিন্দু মানে কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য। নিষ্ক্রিয় বিন্দু মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য। তো এখানে রুটের ভিতরে 1 + সামথিং আছে। এই সামথিং কে তুমি যদি কোনোভাবে জিরো করেও দাও, যেমন cos 90, তাহলে কি হবে? এই সামথিং জিরো হয়ে যাবে, কিন্তু ওয়ান তো থেকে যাবে। তাইলে এই রুটের ভিতরের এই পার্টটাকে তুমি জিরো করতে পারতেছো না খুব একটা, তাই না? তাহলে এই পার্টটুকু যদি জিরো করতে পারো, মানে জিরো করতে আসলে পারবা না, কি কারণে? কারণ এটা তো কজের স্কোয়ার থিটা, এটার ভ্যালু তো কখনো নেগেটিভ আসবে না, যে এটা ওয়ান এটা -1 এটা কাটাকাটি যাবে, সেটা তো হচ্ছে না। এইটা ওয়ান আর এটা আবার ধনাত্মক একটা সংখ্যা। তাহলে এই পার্টটুক জিরো হবে না, পি জিরো হবে না, 4πε0 জিরো হবে না, বা ইনফিনিটি হবে না। তাহলে একমাত্র আর এর ভ্যালু ইনফিনিটি করতে পারলে তুমি হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের মানটা জিরো পাবা। তার মানে হচ্ছে ডাইপোলের কাছাকাছি কোথাও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হয় না। তাহলে শূন্য হয় কোথায়? অসীমে গিয়ে। তাহলে ওই যে তখন ডিলেমায় পড়ছিলাম, প্লাসের দিকে বাইরে নাকি মাইনাসের দিকে বাইরে? কোনো দিকেই না, যে কোনো দিকে অসীমে যাও, তাহলে হচ্ছে তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য পেয়ে যাবা। ডেঞ্জারাস জিনিস না? তখনই কিন্তু আমরা প্রেডিক্ট করছিলাম যে আরে ডানে বামে কোনো দিকেই তো যাচ্ছে না, তাহলে কোন দিকে? তাহলে যে কোনো দিকেই হবে, যদি অসীম দূরত্ব পর্যন্ত চলে যাও, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হয়ে যায়। সেগুলো হচ্ছে ইনসাইট। সো এগুলা যারা বুঝবা, এগুলা যাদের মাথায় খেলবে, তারা এই পুরো জিনিসটার যত মজা পাবা। কেউ সরাসরি শুধু এই সূত্রটা মুখস্থ করবে, সে 10 ভাগের 1 ভাগও মজা পাবে না, কিংবা এটার আসলে ইনার মেকানিজমটা, সৌন্দর্যটা ধরতেই পারবে না। বুঝতে পারছো না? ওকে। তাহলে গেল, আমরা হচ্ছে ই এর ভ্যালু কি বের করলাম। তাহলে ই এর ভ্যালু হচ্ছে ওই যে P/4πε0 √1 + 3 cos² থিটা। এইবার তাহলে দেখি এটা দিয়ে কোনো প্রবলেম সলভ করা যায় কিনা। তড়িৎদ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা, অক্ষীয় অবস্থানে রাখা একটা আধানের উপরে এফ বল যুক্ত হয়। দূরত্ব দ্বিগুণ হলে বল কত গুণ হবে? তো এই বল যেটা, সেটা তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমানুপাতিক, F=E/Q, তাই না? F=E/Q, F=E/Q। তাহলে এফ নিশ্চয়ই প্রপোর্শনাল টু ই। এখন ই এর ফর্মুলা দেখি, প্রাবল্য। হ্যাঁ, তাহলে দূরত্ব দ্বিগুণ হইলে বল কত গুণ হবে দেখি আমরা। তাহলে ই এর ফর্মুলা হচ্ছে P/4πε0 আর কিউব √1 + 3 cos² থিটা। তোমার কি বলছে অ্যাঙ্গেল চেঞ্জ করছো? না, বলে নাই, খালি কি বলছে?
দূরত্ব দ্বিগুণ হয়েছে, দূরত্ব। তাহলে এইটুকু কনস্ট্যান্ট, এইটুকু কনস্ট্যান্ট, দূরত্ব দ্বিগুণ হয়েছে। তাহলে ই তো প্রপোর্শনাল টু 1/r কিউব। সুতরাং সুতরাং এফ ও প্রপোর্শনাল টু 1/r কিউব। তাহলে এখন তুমি চিন্তা করো, আর এর যদি হচ্ছে ডাবল হয়, তাহলে 2 কে কিউব করলে কত হয়? 8 হয়। তাহলে এফ এর ভ্যালু কি? 8/1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? f/8। f/8। তাহলে এটা যে f/8, এটা বুঝছো কিনা? ও, সাইদুর অবশ্য আগে উত্তর দিয়ে দিছো যে ডি। ভেরি গুড, ভেরি গুড। সাইদুর আগে উত্তর দিয়ে দিছো ডি। ডি হচ্ছে অ্যান্সার। লুৎফুরও দিছো। সো অ্যান্সার হবে ডি। তাহলে এটুক ক্লিয়ার তো, বুঝছি তো আমরা। তাহলে ফর্মুলা থেকে আসছি একেবারে। ওকে, নেক্সট। তড়িৎদ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর একটা চার্জকে গতিশীল করতে কোনো কাজ করতে হয় না। ব্যাখ্যা করো। তুমি বলবা ওই যে বিভবের ফর্মুলায় যাবা। বিভবের ফর্মুলায়, বিভবের ফর্মুলায় কি আছে? লম্ব দ্বিখণ্ডকের উপরে যে তুমি কোনো একটা বিন্দু নাও না কেন, ওই সবগুলা বিন্দু কি সমবিভব রেখা, মানে লম্ব দ্বিখণ্ডকে সমবিভব রেখা, সবগুলো বিন্দুর কি বিভব সমান। তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে গেলে কি কোনো কাজ করতে হবে? কাজ করতে হবে না। এইটাই, আর কিছু না। যদিও প্রশ্নের মানে শব্দ চয়নটা না আমার পছন্দ হয় নাই। মানে চার্জকে গতিশীল করতে আসলে কথাটা উচিত হয় নাই। হওয়া উচিত ছিল হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর একটা চার্জকে গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না। এটা হওয়া উচিত ছিল যে লম্ব দ্বিখণ্ডকের উপরে কোনো একটা চার্জকে গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না, তাই না? কারণ ওটা যদি গতিশীল থাকে, তাহলে হচ্ছে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাইতে হচ্ছে কোনো কাজ করতে হবে না, নতুন কোনো কাজ করতে হবে না, এইটাই আর কি। তো সেইটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, তুমি এইটা দিয়ে দেখাবা যে v=p cos θ ডিভাইডেড বাই 4πε0 r কিউব, এরকম ছিল না? ও, আর স্কোয়ার ছিল। আর স্কোয়ার, আর স্কোয়ার ভি এর ফর্মুলায়। তাহলে এই যে লম্ব দ্বিখণ্ডকের জন্য, লম্ব দ্বিখণ্ডকে তোমার থিটা হচ্ছে 90। তাইলে হচ্ছে v=0। তাইলে হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক সমবিভব রেখা। তাহলে এই রেখা বরাবর চলতে, এই রেখা বরাবর চলমান রাখতে কাজ শূন্য। তুমি প্রপার ব্যাখ্যাই দিবা, কাজ শূন্য। ঠিক আছে, ওকে। এটা তো হোমওয়ার্ক, এটা নিজে দেখে নিও। অলরেডি এটা আমরা কাভার করেই ফেলছি, নিজের মতো দেখে নিবা। শূন্য স্থানে অবস্থিত তড়িৎদ্বিমেরুর দুইটা বিপরীত আধানের প্রত্যেকটার মান এত। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁻6 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব 4, তাহলে 2l = 4 × 10⁻²m। কতে বলছে দ্বিমেরুর অক্ষের উপর এর কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে অক্ষের উপরে বলছে, তাহলে θ=0 ডিগ্রি। আর হচ্ছে কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, মানে 20 × 10⁻²m। তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে এবার সূত্র বসাও। প্রাবল্য ই ইকুয়ালস পি ডিভাইডেড বাই 4πε0 r কিউব √1+3 cos² θ। এটুকু হচ্ছে নিজে নিজে ক্যালকুলেশন করবা, সেলফ। কেন? কারণ থিটার ভ্যালু বলে দিছি, আর এর ভ্যালু বলে দিছি। তাহলে থিটা বসাবা, আর বসাবা, তাহলেই তো পেয়ে যাবা। পি কত? পি হচ্ছে 2l × কিউ। এই ভ্যালু তো তুমি জানো, 2l হচ্ছে এইটা, কিউ হচ্ছে এইটা, সবই জানো। তাহলে এখন বসায় দাও, অ্যান্সার বের হয়ে যাবে। খতে কি বলছে দেখি। খতে বলছে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপরে, তার মানে এবার θ= হচ্ছে 90 ডিগ্রি, দ্বিমেরু থেকে 20 সেন্টিমিটার দূরে প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে আবারও আর এর ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 × 10⁻²। তাহলে আবারও ই= আমরা কত লিখবো? পি ডিভাইডেড বাই 4πε0 r কিউব √1+3 cos² θ। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে হচ্ছে আসলে শুধু এইটা, এইটুকু বাদ, কারণ এটা তো 1 হয়ে যায় তখন।
তাহলে এটাও সেলফ, খালি ভ্যালু বসাবা, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ভ্যালু বসাবা। তাহলে আমাদের এইটা খুব ইজিলি করে ফেলা যাবে, শুধু ভ্যালু বসাবা। নেক্সট বলছে যে একটা চিত্রে তড়িৎ দ্বিমেরু দেখানো হইলো, দ্বিমেরুর দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব এবি হচ্ছে ওই টোটাল এবি, তার মানে এবিটাই হচ্ছে কিন্তু এখানে 2s ইকুয়ালস 10 মাইক্রোমিটার, মানে 10⁻⁻6, 10 × 10⁻⁶ মিটার। ও বিন্দুটা মধ্যবিন্দু, ঠিক আছে। ওপি হচ্ছে 12 সেন্টিমিটার, ওপিটাই তো আর, ওপিটাই আর, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 0.12 মিটার। এখন বলছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য 700 ভোল্ট/মিটার, দ্বিমেরুর প্রত্যেক চার্জের পরিমাণ কত, আর পি বিন্দুতে তড়িৎ বিভব কত। এখন একটা কাহিনী আছে, আমরা তো থিটা অ্যাঙ্গেল ধরতাম প্লাস চার্জের সাথে, মাইনাসের সাথে না। বইয়ে মাইনাসের সাথে দেখাইছে, মাইনাস কিউ, সরি প্রশ্নে মাইনাস কিউ এর সাথে দেখাইছে। তাহলে এইখানে আমাদের থিটা এই কেসে যে 60 ডিগ্রি, এটা তোমাকে আগে বলে নিতে হবে। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়ালস 60, তাহলে থিটা জানি, আর জানি 12 জানি, কিউ কি জানি, কিউ কিউ ও কিউ তো বের করতে বলছে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, তাহলে প্রাবল্য ই ইকুয়ালস 700 ইকুয়ালস পি, পি মানে হচ্ছে 2s L × Q ডিভাইডেড বাই 4πε0 আর কিউব √1 + 3 cos স্কয়ার থিটা। এটাও কি আমার ভ্যালু বের করে দেওয়ার দরকার আছে? দরকার নাই তো, 700 দিয়ে দিছে, 2s L এর মান জানি, জানি কিউ এর মান জানি, নোপ, 4πε0 জানি, 1/4πε0, এটা হচ্ছে 9 × 10⁹ বসাই দিব। আর কিউবের ভ্যালু আর জানি, হ্যাঁ জানি, থিটা জানি, ইয়েস 60 ডিগ্রি। তাহলে সব বসাই দিলে এখান থেকে কিউ বের হবে, কিউ বের হবে। কিউ বের হওয়ার পরে ভি এর ফর্মুলা কি? ভি এর ফর্মুলা হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই 4πε0 আর স্কয়ার। এখানে হচ্ছে ওই পি এর ভিতরে কিউ এর ভ্যালু বের মানে বসাই দিবা। এই যে এই পি এর ভিতরে, এই যে পি এর ভিতরে 2s L × Q, তাহলে কিউ বসাবে। তাহলে এই ক্যালকুলেশনটাও কইরা কিউ বের করবা, এই ক্যালকুলেশনটার মধ্যেও কিউ বসাবা, এটা তোমার দায়িত্ব দিলাম। তাহলে অবশ্যই পারবা। এই যে মারজান বলছো যে জি ভাই পারবো, ভেরি গুড। তাহলে মানে আসলে বেসিক্যালি করেই দেওয়া, তোমার ঠান্ডা মাথায় ভ্যালু বসায়ে উত্তরটা শেষ করতে হবে, শেষ করাটা জরুরি। যারা যারা একটু দেখে রেখে দিবা এ ভাইয়া পারছি, লাগবে না, পরীক্ষায় গিয়ে ভুল করার চান্স আছে, বিকজ তুমি ভ্যালু বসায় শেষ করো নাই, সরি। যারা পুরোটা শেষ করবা ডেফিনেটলি তাদের হচ্ছে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হবেই। আমাদের ক্লাস কিন্তু আসলে মোটামুটি শেষ। সামারি, যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের আমরা ফর্মুলা পাইছি, সেই প্রাবল্যের ফর্মুলা কি? পি ডিভাইডেড বাই 4πε0 আর কিউব √1 + 3 cos স্কয়ার থিটা। আর যে কোনো বিন্দুতে আমরা হচ্ছে বিভবের ফর্মুলা পাইছি, পি কস থিটা, সরি, ডিভাইডেড বাই 4πε0, তারপরে কি আর স্কয়ার মাইনাস এল স্কয়ার কস স্কয়ার থিটা, এইটা। এখন এইগুলা তুমি নিজে করবা, দ্বিমেরুর অক্ষের যে কোনো বিন্দু, তাহলে দ্বিমেরুর অক্ষের যদি যে কোনো বিন্দু হয় অক্ষ, তাহলে থিটার ভ্যালু কত বসাবা? 0, অথবা উল্টা দিকে যদি থাকে 180। তারপরে হচ্ছে বিভব, এইখানেও থিটার ভ্যালু একদিকে থাকলে 0, আর উল্টা দিকে যদি থাকে অক্ষ বরাবর তাহলে হচ্ছে 180। দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দু, বাকি সবকিছু সবই ঠিক থাকতেছে, থিটা ইকুয়ালস 90 হচ্ছে, থিটা ইকুয়ালস 90 হচ্ছে। আর কি কোনো চেঞ্জ আছে? না, আর তো কোনো চেঞ্জ নেই, মেইন ফর্মুলা যা ছিল, খালি থিটা ম্যানিপুলেট করে বসাবো, অ্যান্সার পেয়ে যাব। তাহলে ওইভাবে ফর্মুলাগুলা লিখে ফেলবা। এইটুকু পর্যন্ত হইলে তোমার কাজ শেষ। তাহলে আমরা এই পর্যন্ত আজকে দেখলাম। এখন ওই যে শুরুতে ডিসিপ্লিন নিয়ে যে কথাটা বলতেছিলাম, এটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, এবং তোমাদের সবার হাতে যেহেতু ডিভাইস আছে, ইউটিউবে ঘেটে একটু বের করো যে পার্সোনাল ডিসিপ্লিন কিভাবে বিল্ড আপ করতে হয়, ডিসিপ্লিন
কিভাবে মেইনটেইন করতে হয়, বা হচ্ছে তোমার নিজের কাছে নিজের কমিটমেন্ট কিভাবে ধরে রাখতে হয়। আমরা তো মাঝখান দিয়ে তোমাদের অনেক কথাই বলি, তো এই কথাবার্তাগুলো তো তোমরা অবশ্যই শুনবা, মেনে চলার চেষ্টা করবা, এটা তো আমাদের দাবি থাকবেই। কিন্তু সবসময় পরিস্থিতি তো তা হয় না। নিজে থেকে একটু অ্যাক্টিভলি ঘেটে দেখ না যে ডিসিপ্লিন বিল্ড আপ করার উপায় কি। সো তোমার আজকে দিনে যা যা করার কথা, এই যে উৎকর্ষের প্ল্যানার যার যার কাছে আছে তারা তো জানোই, বাট ইভেন যাদের কাছে নাইও, তাদের সেই জিনিসটা হচ্ছে নিজে থেকে একটু ঘেটে প্র্যাকটিস করতে পারলে কিন্তু খুব ভালো হয়। সেটা হচ্ছে যে তুমি নিজে কি কি কাজ করবা লিস্ট করে, সেটা হচ্ছে করতে পারলা কি পারলা না, টিক দিবা, ক্রস দিবা। দরকার হলে নিজের জন্য একটা রিওয়ার্ড কিংবা পানিশমেন্ট সিস্টেম করবা। ধরো তোমার একটা কিছু খুব করতে ইচ্ছা করতেছে, সো তুমি যদি হচ্ছে সেই কাজটা হচ্ছে কোনো একটা কিছু করার বিনিময়ে বা অ্যাচিভ করার বিনিময়ে করো, মনে করো তোমার হচ্ছে কাইন্ড অফ ধরলাম কথার কথা সোশ্যাল মিডিয়াতে 10 মিনিট কাটাইতে ইচ্ছা করতেছে, বাট তুমি চিন্তা করলে না আমি 5টা অঙ্ক করার পরে এটা করব। তাহলে ওই 5টা অঙ্ক যদি তুমি ধৈর্য ধরে করলা, এটা তোমার মনের ভিতরে একটা চেঞ্জ আনবে। রাদার দেন যাই একটু 10 মিনিট ফেসবুক চালাই আসি তারপরে পড়বো না, তাইলে হচ্ছে মনের উপরে কোনো কন্ট্রোল নাই, তোমার নিয়ন্ত্রণ নাই। ওই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করাটা হচ্ছে বেশি জরুরি, ওইটা ইম্পর্টেন্ট, ওই জন্য বলতেছি করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর ডিসিপ্লিনের কথাটা মাথায় রেখো।